সকল সুখের মূল যে প্রসঙ্গটা তুমি টেনে এনেছো আজকে, এটা খুব প্রাসঙ্গিক এই জন্যে যে আমার মনে হয় করোনার এই মহামারী বা বিশ্বমারী বা অতিমারী যাই বলো না কেন, এটা আমাদেরকে কিন্তু স্বাস্থ্য সম্বন্ধে বেশি সচেতন করছে। এবং স্বাস্থ্য যে সকল সুখের মূল, স্বাস্থ্য যে সম্পদ, এ নিয়ে যে অনেক ভাবনা করা দরকার, সে সম্বন্ধে আমাদেরকে কিন্তু আরো বেশি সচেতন করছে। আগে মনে হয় এতটা আমরা এটা নিয়ে এত ভাবি, এখন বোধহয় এটাকে ভাবছি। এবং যদি আজকে রচনা আসে, এসএসসি বা এইচএসসি তে রচনা আসে, তাহলে আমার মনে হয় ছাত্রছাত্রীরা খুব ভালো রচনা লিখতে পারবে রাষ্ট্র প্রসঙ্গ নিয়ে। তুমি বলছিলে যে কি কি সাধারণ নিয়ম পালন করলে স্বাস্থ্যটা ভালো রাখা যায়। মানে মোটামুটি ভাবে আমি ভালো আছি, মোটামুটি ভাবে নিরোগ না, এবং চলতে ফিরতে পারছি, কর্মক্ষম থাকছি, শক্তি পাচ্ছি শরীরে, এবং আমার রোগ শোক কম হচ্ছে, রোগ বালাই কম হচ্ছে, এবং রোগ বালাই হলেও আমি একে ঠেকাবার মতো দৈহিক শক্তি অর্জন করেছি। এই সমস্ত ব্যাপার করতে গেলে কয়েকটা বিষয় সম্বন্ধে একটু নজর দেওয়া দরকার হচ্ছে। প্রথমেই আমি বলি যেটাকে আমরা বলি শরীর চর্চা বা ব্যায়াম। ব্যায়ামটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং আমি মনে করি যে ব্যায়ামটা প্রতি মানুষের যে কোনো বয়সে সম্ভব এবং করা উচিত। এবং বিশেষজ্ঞদের মতে অন্তত পক্ষে দিনে ৮ ঘন্টা ব্যায়াম এবং ১৫০ মিনিট সপ্তাহে, মানে অন্তত 5 দিন। মানে বয়স্ক যারা, আরো যারা বয়স কম তারা একটু বেশি করবে, বয়স্ক যারা তারা অন্তত পক্ষে ৮ ঘন্টা শরীর চর্চা করবেন, এবং সপ্তাহে 5 দিন করবেন ৮ ঘন্টা করে, মানে ১৫০ মিনিট। এখন এই ব্যায়ামটা মানে যে জিমনাসিয়ামে গিয়ে বারবেল ভাজা এটা না, মানে দ্রুত হাঁটা এটাও একটা ভালো ব্যায়াম, সাইকেল চালানো এটা একটা ভালো ব্যায়াম। এবং এই করোনার সময়ে ঘরের মধ্যে স্কিপিং বা দড়িলাফ যেটাকে আমরা বলি, সেটা খুব ভালো ব্যায়াম কিন্তু। হ্যাঁ, এবং টেলিভিশনে অ্যাডের মাঝামাঝি একটু জগিং, হ্যাঁ, একটু ভালো ব্যায়াম। এবং সক্রিয় থাকাটা কিন্তু একটু ভালো ব্যায়াম। মানে এখন গেরস্থালি কাজ করা, যদি কারো বাগান থাকে ব্যালকনিতে সেটাও পরিচর্যা করা, কারো যদি একটি প্রাঙ্গণ থাকে, অঙ্গন থাকে যেটা ঘের দেওয়া, এবং যেখানে মানুষজন নেই সেখানে কিছুটা বাগান করাটা একটা ব্যায়াম। গেরস্থালি কাজ করা যায়, আজকাল তো গেরস্থালি কাজ আছে নানা রকমের, ঘর মোছা, ঘর পরিষ্কার করা, রান্নাবাটি করা, এগুলো করা যেতে পারে, এগুলো কিন্তু ব্যায়ামের অন্তর্গত বিষয়। সুতরাং এই ধরনের ব্যায়াম আমরা যদি করি, তাহলে আমার মনে হয় আমাদের শরীরটা চনমনে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং রোগ বালাই হবে কম। দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে সুষম খাদ্য। সুষম খাদ্য মানে আমরা তো জানি শক্তি সরবরাহ করার জন্য আমাদের দরকার শর্করা, চর্বি এবং আমিষ, এই 3টি জিনিস। আর এনার্জির জন্য আর মানে আমাদের শরীরকে সবল এবং কর্মক্ষম রাখার জন্য আমাদের দরকার ভিটামিন, মিনারেলস, মানে আমরা যেটাকে বলি ভিটামিন, খাদ্যপ্রাণ অথবা খনিজ দ্রব্য, পানি, এগুলো আমাদের গ্রহণ করতে হবে যথাযথ যথাযথ। এখন আমি একটা সিম্পল টিপস কিভাবে খাওয়া যায়, দুটো কথা বলবো। একটা হচ্ছে কোন বেলায় খাবারটা বেশি খেতে হবে। আমি একটা কথা বলি সবসময়, প্রাতরাশ খেতে হবে মহারাজের মতো, মধ্যাহ্নের আহার করতে হবে যুবরাজের মতো, আর রাতের আহারটা করতে হবে কাঙ্গালের মতো। এর মানে হচ্ছে সবচেয়ে বড় মিলটা হবে আমাদের প্রাতরাশ, তারপরের মিলটা হবে একটু কমিয়ে, তারপরে মিলটা হবে দুপুরের খাবার, আর একেবারে হালকা খাবার হবে সন্ধ্যাবেলা। আমরা তো আসলে সাপার খাই, আমরা রাতের খাবার খাই, আসলে খেতে হয় সন্ধ্যাবেলা, এবং রাতের বেলা খুব হালকা কিছু খেতে হয়, হালকা। আমরা কিন্তু রাতে ভরপেট খাই বলে আমাদের হজম হয় কম, ঘুম হয় না, এটা কিন্তু ঠিক না। আরেকটা জিনিস আমি বলে রাখি, পানি খেতে হবে, প্রচুর পরিমাণে পানি খেতে হবে, এবং অন্তত পক্ষে 2.5 কাপ পানি প্রত্যেকটা মিলের 8 ঘন্টা আগে পান করাটা খুব ভালো। এবং সকালে ঘুম থেকে উঠে 2 গ্লাস পানি খেলে খুব ভালো হয়, পরিষ্কার হয়, কোষ্ঠ পরিষ্কার হয়, প্রস্রাব ভালো হয়, এবং সব দিক দিয়ে ভালো হয়। এটা পানি পান করাটা কিন্তু খুব জরুরি। আমরা একটা প্লেট নিলাম, আমি এভাবে বলি, আমরা একটা প্লেট নিলাম, খাওয়ার প্লেটটা কি বড় হবে না, 9 ইঞ্চি প্লেট, 9 ইঞ্চি প্লেট হলে ভালো। অনেকেই আমরা যারা ব্যবহার করি তারা 12 ইঞ্চি ব্যাসার্ধের প্লেটটা ব্যবহার করি। আমরা হেলদি প্লেট বলে একটা কনসেপ্ট, হেলদি প্লেট। হেলদি প্লেট মানে হচ্ছে প্লেটটা নিলাম, প্লেটটা নিয়ে তাকে 2 ভাগ করবে,
দুভাগ করার মধ্যে প্রথম যে অর্ধেক ভাগটা সেটার মধ্যে থাকবে শাকসবজি, এবং এগুলোর মধ্যে হবে নন স্টার্চি ভেজিটেবল, মানে শ্বেতসার কম এরকম ধরনের সবজি এবং শাক। এবং বাকি যে অর্ধেক থাকবে তার অর্ধেকে থাকবে আমিষ, এবং বাকি অর্ধেক থাকবে শর্করা। সুতরাং আমিষের মধ্যে সবচেয়ে ভালো হবে ভেজিটেবল প্রোটিন, মানে উদ্ভিজ্জ আমিষ যেগুলো আছে, যেমন ধরো ডাল, এটা একটা উদ্ভিজ্জ আমিষ, মটরশুটির মধ্যে কাঁঠালের বিচি, বিভিন্ন ধরনের বীজ, এগুলো হচ্ছে ভালো আমিষ। তারপর তোমার এছাড়াও মাছ একটা ভালো আমিষ, তৈলাক্ত মাছ খুব ভালো হার্টের জন্য। তৈলাক্ত মাছ আমাদের দেশে তো সাগরের মাছ পাওয়া যায় না, এমনি ইলিশ মাছ বউ বলে এরকম কাজ করে, ভালো। এবং তারপরে লিন মিট, যেটাকে আমরা বলি ধরো কচি মোরগের মাংস, এটা লিন মিট বলে। খাসি, গরু, এগুলো উৎসব ছাড়া এমনি খাওয়া উচিত না, ভালো না, হ্যাঁ, না খাওয়া। আর তার বাকি অর্ধেকটা হচ্ছে, এটা তো, আর বাকিটা হচ্ছে শর্করা। শর্করার মধ্যে একটা কথা বলা দরকার, সেটা হচ্ছে যে আমাদের, আমরা বলি নিউট্রিশনে কথাটা বলে হোল গ্রেন। হোল গ্রেন মানে হচ্ছে যেমন ধরো লাল আটা, লাল চাল, ওট মিল, এগুলো হচ্ছে হোল গ্রেন, মানে হচ্ছে তুষ ছাড়ানো না, তুষ আছে, হ্যাঁ, ফাইবার আছে এর মধ্যে, এরকম জিনিস। কারণ আমাদের প্রচুর পরিমাণে আঁশ দরকার, এবং তার সঙ্গে দিনে অন্তত পক্ষে 6 থেকে 8 গ্লাস পানি খেতে হবে, এবং সজল থাকতে হবে। এবং আরেকটা কথা বলছিলাম, ওই যে 8 খানের মধ্যে ফল এবং সবজি, ফলও খেতে হবে দিনে, ফলও খেতে হবে। আর এখন তো আমি পরে বলবো আর কি, এখন তো করোনার সময় নানা রকমের ফল খেতে হবে, সেটা পরে আসছি। হ্যাঁ, সবজিগুলা খেতে হবে। এবং আরেকটা জিনিস প্রোবায়োটিক্স, যেটাকে বলে দধি, হ্যাঁ, ঘরে পাতা দই খাওয়া যায়, সেটা ইন্টেস্টাইনের জন্য খুব ভালো, পরে আমি আরো বলবো এটা নিয়ে। হ্যাঁ, দুধ খেতে হবে, ডিম খেতে হবে, এগুলো খাওয়া যায়। সুতরাং আরেকটা জিনিস আমি এখানে বলি, আমাদের রংধনু সবজি খেতে হবে। রংধনু মানে হচ্ছে, জানেন আপনারা যে রামধনু 7টা রং আছে, ভিবজিওর যেটাকে আমরা বলি, সেরকম ভাবে যত রঙিন হবে ফলমূল সবজি, তত বেশি ভিটামিনের মিনারেল থাকে। যত বেশি রঙিন তত বেশি ভিটামিন মিনারেল। সুতরাং যত পরিমাণে রঙিন সবজি ফল খাবেন, তত বেশি ভিটামিন মিনারেল খাবেন, এবং যেটা আপনার স্বাস্থ্য রক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। আরেকটা জিনিস হচ্ছে শরীরকে অক্ষত রাখা, অটুট রাখা, এই জন্য আঘাত থেকে নিজেকে বিরত রাখাটা কিন্তু একটি জরুরি বিষয়। যেমন বাইরে বেরোলে হেলমেট পরে যাওয়া, হেলমেট পরে যাওয়া, কেউ কেউ যে বাইক চালান, এবং কেউ যদি গাড়ি চালান তাহলে সিট বেল্ট বাঁধে, এগুলো এগুলো করা। বয়স্ক মানুষ যারা, তারা কিন্তু বাথরুমে রেলিং ধরে ধরে যাবেন, এবং সঙ্গে একজন লোক থাকা দরকার, আরো থাকা দরকার প্রচুর পরিমাণে। আরেকটা কয়েকটা জিনিস অভ্যাস কিন্তু পরিবর্তনের বিষয় আছে, যেমন ধরো ধূমপান গুলো বাদ দিতে হবে, ধূমপান একেবারে ধূমপান বাদ দিতে হবে। ধূমপানটা কোনো ধরনের ভালো জিনিস নেই। কেউ কেউ বলেন বুদ্ধির গোড়ায় ধূম দিব, এটা খুবই খুবই বাজে কথা, খুবই বাজে কথা। এই বুদ্ধির গোড়ার মধ্যে ধূম দেওয়ার কোনো প্রয়োজন নাই, ধূমপানটা ছেড়ে দিতে হবে। ধূমপান না ছেড়লে স্বাস্থ্য ভালো হবে না, হবে না, হবে না। এবং এছাড়াও মদ্যপান বাদ দিতে, এবং সব ধরনের নেশা বাদ দিতে, তাহলেই কিন্তু শরীরটা ভালো থাকবে। আরেকটা জিনিস, নিজেকে অটুট রাখতে হবে। মানে অনেকের হয় কি, বয়সের দোষে হোক, বিভিন্ন কারণে হোক, অনেকে যৌন সংক্রমণে জড়িয়ে পড়ে। সুতরাং নিজেকে সেগুলোর থেকে অটুট রাখা, অক্ষত রাখা, সুস্থ রাখা, সুষ্ঠু রাখা, এগুলো করা কিন্তু দরকার। আরেকটা জিনিস হচ্ছে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি। ব্যক্তিগত স্বাস্থ্যবিধির মধ্যে যেমন ধরা যায় দাঁতটাকে ভালো করে ব্রাশ করা, ফ্লস করা, এবং অন্তত পক্ষে প্রত্যেকবার খাওয়ার পর দাঁত ব্রাশ করা, অন্তত পক্ষে সকাল রাত খাওয়ার পর দাঁতটা ব্রাশ করতেই হবে, ভালো রাখতে হবে। এবং অরেল ক্যাভিটি বা মুখ গহ্বরের যে স্বাস্থ্যটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। চোখের যত্ন নেওয়া, হ্যাঁ, চোখের যত্ন নেওয়া, কম্পিউটারের সঙ্গে বেশি না থাকা, রোদের মধ্যে বেশি না যাওয়া। এই রোদের মধ্যে বেশি যাওয়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, রোদের মধ্যে বেশি যাওয়া যাবে না। 3টার থেকে বেলা 10টার থেকে 3টা পর্যন্ত রোদটা খুব প্রবল থাকে, ওই সময় রোদে না বেরোনো ভালো। হ্যাঁ, আর বেরোলেও সানস্ক্রিন দেওয়া, অথবা কিছু দেওয়া, যেগুলো এসপিএফ বলেন, প্রোটেক্টিভ ফ্যাক্টর, সেগুলো 15 থেকে 40 পর্যন্ত আছে, সেগুলো দিয়ে তারপরে বেরোনো। আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা আমি বলি, সেটা হচ্ছে সুনিদ্রা, ঘুম ভালো হতে হবে, ঘুম ভালো হতে হবে, খুব ভালো ঘুম হতে হবে। ঘুমের জন্য অনেক সময় আমরা কিছু কিছু রিচুয়াল বা কিছু কিছু জিনিস করি, যেমন ধরো কেউ কেউ স্নান করেন শীতল পানিতে, অথবা নাতিশীতোষ্ণ
পানিতে অবগাহন করেন, স্নান করেন, এবং স্নানের সময় হয়তো দেখা গেল ঘুমাবার আগে প্রচুর একেবারে গাঢ় অন্ধকার ঘর, তারপরে একটু হয়তো লো ভলিউমে মিউজিক বাজলো, তারপরে একেবারেই কোন রকমের সোডিয়াম ডায়াল টায়াল কিছু থাকবে না, খুব গাঢ় অন্ধকার, এবং এর মধ্যে দিয়ে আস্তে আস্তে ঘুমাতে হবে। ঘুমের একটা পরিবেশ। আরেকটা জিনিস হচ্ছে ঘুমানোর শয্যাঘরের মধ্যে কোনো টিভি টিভি কিচ্ছু থাকবে না, ট্যাবলেট থাকবে না, মোবাইল থাকবে না, এগুলো থাকবে না। এগুলো সব ঘুমাবার আগে বের করে ফেলতে হবে এবং এগুলো রাখা যাবে না। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস, এটা কিন্তু মনে রাখতে হবে আমাদের। আরেকটা জিনিস হচ্ছে যে দেহের ওজনটা ঠিক রাখা, দেহের ওজনটা ঠিক রাখা। এমনি এখন ওজন সম্বন্ধে আমি আর এখন বলছি না, একটা জিনিস খালি আমি একটা বলবো, তলপেট এর ওজন, তলপেটের বেগটা মাপা কিন্তু গুরুত্বপূর্ণ। মানে তলপেটে মেদ হলে কিন্তু সব রকমের ক্রনিক ডিজিজ হয়, অল টাইপস। যত রকমের ক্রনিক ডিজিজ আছে মূলে কিন্তু তলপেটে মেদ। তলপেটে মেদ যাদের আছে তাদের কিন্তু ক্রনিক ডিজিজ হতেই পারে, এটা কিন্তু একেবারে অবশ্যম্ভাবী সত্য। সুতরাং সাধারণভাবে যেটা তলপেটের মেদ মাপতে হলে, যেমন ধরো বাটন বলে, নেভিস যেটাকে বাটন বলে, বেলি বাটন বলে, এই বেলি বাটন বরাবর এবং পেলভিক বোনের উপর দিয়ে যদি আমরা দর্জির যে ফিতা আছে সেই ফিতাটা দিয়ে মাপি, তাহলে দেখা যাবে পুরুষদের অন্তত পক্ষে 40 ইঞ্চির কম হতে হবে, এখন তো বলে 38 ইঞ্চি, এবং মেয়েদের 35 ইঞ্চির কম হতে হবে। যদি হয় তাহলে বুঝতে হবে মোটামুটি ঠিক আছে। এখন বুঝতে হবে আপনার শরীরটা কিরকম হওয়া উচিত। আপনার শরীরটা কি নাশপাতির মতো হবে না আপেলের মতো হবে? আপনার শরীরটা হবে নাশপাতির মতো। সুতরাং নাশপাতিকে কল্পনা করুন, আপনার শরীরটা ওই রকম হবে। মানে আপনার বিশাল নিতম্ব থাকবে যে কোমরটা চিকন থাকবে, এটাকে নাশপাতি বলে। আর আপেল মানে হচ্ছে আপনার সবকিছু বিশাল, নিচ দিক দিয়ে পুরোটাই বিশাল এবং আপেলের মতো। আপেলের মতো আকৃতি যাদের শরীরে, তাদের বিভিন্ন রকমের ক্রনিক ডিজিজ হওয়ার একটা বড় ধরনের আশঙ্কা কিন্তু রয়ে গেছে, সেটা কিন্তু আমি বলছি। আরেকটা জিনিস হচ্ছে মনটাকে ভালো রাখা। মনটাকে ভালো রাখতে হলে পরিবারে সুসম্পর্ক রাখা, সব সদস্যদের সাথে আড্ডা, কথাবার্তা বলা, সবার সাথে একটা খোলা মনে কথাবার্তা বলা, পাড়াপড়শির সাথে গল্প সল্প করা, তারপর প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রাখা, বন্ধুদের সঙ্গে কথাবার্তা বলা, কমিউনিকেশন করা, এগুলো কিন্তু খুব দরকার। এগুলো কিন্তু আমরা মনে করি যে এগুলো এগুলো হচ্ছে ইতিবাচক ভঙ্গি, মানে পজিটিভ অ্যাটিটিউড অফ লাইফ, পাড়াপড়শির সাথে থাকা, সবকিছু থাকা। এবং আরেকটা জিনিস বলি, জীবনটা হচ্ছে শিক্ষার সময়। এই যে আমার বয়স এখন প্রায় কত, মানে আমার তো ৭৪ পেরিয়ে গেছে, ৭৫। আমি কিন্তু এখনো শিখছি। সেই যে ছোটবেলা থেকে শেখা শুরু করেছি, এখনো শিখছি, মৃত্যুর আগ পর্যন্ত শিখবো। এবং আমি বিশ্বাস করি লাইফ ইজ এ লার্নিং এক্সপিরিয়েন্স। জীবন হচ্ছে শিক্ষার একটি অভিজ্ঞতা, এবং ছোট থেকে বড় পর্যন্ত সবার কাছ থেকে শিক্ষা করা যায়, এটা কিন্তু আমি মনে করি। সুতরাং এটা এটা একটু করতে হবে এবং মাঝে মাঝে কিন্তু বেরুতে হবে, মাঝে মাঝে বেরুতে হবে। আরেকটা জিনিস বলি, স্বাস্থ্যকর অন্তরঙ্গতা করতে হবে, স্বাস্থ্যকর অন্তরঙ্গতা মানে মানুষের সঙ্গে ইউ হ্যাভ ইন্টিমেসি এন্ড দ্যাট শুড বি হেলদি ইন্টিমেসি, নট কোয়ার্সন। কোয়ার্সন মানে হচ্ছে এই দমন শাসন বা পীড়ন না, একটা স্বাস্থ্যকর একটা অন্তরঙ্গতা মানুষের সঙ্গে রাখতে হবে বজায়। আর শেষ কথা যেটা বলছি সেটা হচ্ছে যে কোনো কিছু যদি হয়, সন্দেহ হয়, কিছু মনে হয়, তাহলে হাসপাতালের সাথে, ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে, সেটা খুব দরকার, খুব দরকার। এবং সুতরাং এই কথাগুলো আমি বললাম যে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আমরা কিছু কিছু জিনিস আছে যেগুলো খুব লোভনীয়, কিন্তু এগুলো বর্জন করা ভালো। যেমন এই ধূমপানের কথা তো বলছিলাম, এছাড়াও যেমন আইসক্রিমটা খাওয়া, তারপরে ধরেন এই যে মানে জাঙ্ক ফুড যেটাকে আমরা বলি, যে বাজার থেকে ফাস্ট ফুড খাওয়া, হঠাৎ করে ঢুকে গিয়ে চিকেন ফ্রাই, তারপরে তোমার কি বলে ওটা ফ্রাই, একটা ফ্রাই বলে, ফিঙ্গার বলে, ফিশ ফিঙ্গার, তারপরে আরো ধরনের আছে কিছু আলু ভাজি, যেটাকে আলু ভাজি বলে, এগুলো খাওয়া, এবং তার সঙ্গে প্রচুর পরিমাণে সস, প্রচুর পরিমাণে তেল মশলা, এগুলো দিয়ে যে খাবারগুলো, সেই খাবারগুলো যেমন কোনো উৎসবে বা আনন্দ মুহূর্তে দু একবার মাসে, ২ মাসে একবার খাওয়া যেতে পারে উৎসবে। কিন্তু এই যে অনেকেই যে এরকম ভাবে জাঙ্ক ফুড খাচ্ছেন এবং ঘরের বাইরে গিয়ে রেস্তোরাঁতে খাচ্ছেন, স্বাস্থ্যবিধিও তো মানা হচ্ছে না। সুতরাং এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা কথা শেষ পর্যন্ত তো বলেই দিতে হয়, সেটা হচ্ছে যে এখন তো করোনার কাল চলছে, কলিকাল না করোনা কাল।
ঘোর কলিতে করোনা কাল। সেই করোনা কালের মধ্যে যে ব্যাপারটা ঘটছে সেটা হচ্ছে স্বাস্থ্যবিধি পালনটা খুব জরুরি। এটা একটু বলে ফেলি, না হলে তো বলাটা সম্পূর্ণ হবে না। মানে হচ্ছে যে আমাদের কিন্তু মাস্ক পরিধান করতে হবে, এবং একটা কথা আমি খুব জোর দিয়ে বলতে পারি, যদি আপনি ঘরের বাইরে যান এবং আপনি যার সঙ্গে মুখোমুখি হচ্ছেন তিনি যদি নিজেও মাস্ক পরেন, আপনি যদি মাস্ক পরেন এবং দূরত্ব 6 ফুট হয়, তাহলে সংক্রমণের আশঙ্কা 0। সুতরাং আপনি কেন সংক্রমণটাকে এড়াতে চাইবেন না? এটা বৈজ্ঞানিক সত্য যে আপনার যদি মাস্ক পরা থাকে, যার মুখোমুখি আপনি হচ্ছেন তার যদি মাস্ক পরা থাকে এবং আপনার যদি 6 ফুট দূরত্ব বিধান করতে পারেন, তাহলে আপনাদের সংক্রমণের 0। সুতরাং আর যদি আপনি 3 ফুট থাকেন তাহলে 1.5%, এটাও বৈজ্ঞানিক সূত্র। সুতরাং মাস্ক পরা, সামাজিক দূরত্ব মানে শারীরিক দূরত্ব বিধান করা, অথবা সামাজিক সম্পর্ক কিন্তু রাখতে হবে, কিন্তু শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। আর হাত ধোয়া, এই সাবানের কিন্তু চল বেড়েছে আজকাল। হাতটা সাবান দিয়ে ধোয়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সাবান জল দিয়ে বারবার হাত ধোয়া এবং যেখানে স্পর্শ করা হচ্ছে সেটাকে ডিসইনফেকশন করা। মানে হয়তো টেবিলের উপরে হাত লেগেছে, সেখানে হয়তো ভাইরাস থাকতে পারে। আর ভাইরাস তো এয়ারবর্ন, আগে বলা হতো শুধু রেসপিরেটরি ড্রপলেট, এখন দেখা যাচ্ছে এয়ারবর্ন, বাতাসেও কিছু সময় থাকে এবং ভাসে টাসে। হ্যাঁ, সুতরাং এ খুব দুষ্ট প্রকৃতি, বুঝছো না? এটা খুব দুষ্ট প্রকৃতির ভাইরাস। সুতরাং আমার মনে হয় এই কাজগুলো আমরা যদি করি এখন, তাহলে মোটামুটি ভাবে সুস্থ থাকা তো উচিত। তাই প্রিয় দর্শক, আমরা শুনছিলাম, জি স্যার, স্যারকে অসংখ্য ধন্যবাদ। স্যারের সাথে কথা হচ্ছিল স্বাস্থ্যই সকল সুখের মূল। আমরা শুনছিলাম আমাদের প্রিয় অধ্যাপক ডাক্তার শুভাগত চৌধুরী স্যারের মুখে অনেক কথা। আপনারা জানেন আমাদের সায়েন্টিফিক পার্টনার ডেল্টা ফার্মা লিমিটেড, পাওয়ার্ড বাই ইম্পাজিন অ্যান্ড জিলাটিন এম। স্যারের সাথে কথা হচ্ছিল ভালো থাকবো কিভাবে, সুস্থ থাকবো কিভাবে। স্যার আমাদেরকে অনেকগুলো উপদেশ, অনেকগুলো সাজেশন দিয়েছেন স্যারের অভিজ্ঞতার আলোক থেকে। স্যার বলেছেন ধূমপান বর্জন করতে হবে, ফাস্টফুড খাবারগুলো অ্যাভয়েড করতে হবে, রঙিন শাকসবজি, রঙিন ফলগুলো বেশি করে খেতে হবে, ফিজিক্যাল এক্সারসাইজ যেটা খুবই ইম্পর্টেন্ট, এই ফিজিক্যাল এক্সারসাইজের উপর আমাদের খুবই জোর দিতে হবে। স্যারের কাছে অসংখ্য ধন্যবাদ। স্যার আমাদের অনেকগুলো পয়েন্টস অলরেডি কাভার করে ফেলেছেন, তারপরে স্যারের কাছ থেকে আমাদের জানার লোভটা আরো বেড়েই চলেছে। স্যার, একটু জানতে চাইবো যে আমাদের দেশে যেহেতু আমরা ভোজন রসিক, আমরা প্রচুর পরিমাণে মশলাদার খাবার খেতে পছন্দ করি, একবারে অনেক খাবার খেয়ে ফেলতে চাই। আমাদের দেশে কিন্তু এই যে গ্যাসের প্রবণতা, গ্যাস্ট্রিক আলসার বা বুক জ্বালা পোড়া, হার্ট বার্ন বা একটু আইবিএস এর সমস্যা, এটা কিন্তু খুব কমন একটি প্রবলেম দেখা যায়। এই ব্যাপারে স্যার যদি একটু সাজেশন দিতেন। বাংলাদেশের অনেক মানুষরা কিন্তু এই রোগে আক্রান্ত, ওষুধ খাচ্ছে বাট তারা ওভাবে ভালো হচ্ছে না। এই ব্যাপারে স্যার আপনার দৃষ্টিভঙ্গিটা কি, ছোট করে যদি একটু বলতেন। আচ্ছা, একটা কথা আমি তোমাকে বলি, সেটা হচ্ছে মানুষ না খেয়ে মরে না, খেয়ে মরে। কথাটা বুঝছো? মানুষ না খেয়ে মরে না, খেয়ে মরে, এবং খেয়ে অসুস্থ হয়, না খেয়ে খুব একটা অসুস্থ হয়। যদি কম খাও তাহলে দেখবা গ্যাস হবে, বেশি খাইলেই গ্যাস হয়। এবং আমরা যে সমস্ত খাই, যেমন চানাচুর, বাদাম ভাজা, যদিও বাদাম কিন্তু একটা স্বাস্থ্যকর খাবার, মানে নাটস যেটাকে আমরা বলি, বিভিন্ন ধরনের বাদাম, কাঠবাদাম, কোটবাদাম, পিনাটস, যত রকমের, এটা অবশ্য আমি মিস করেছি। বাদাম কিন্তু খেতে হবে। বাদাম কিন্তু 1 মুঠ বাদাম প্রতিদিন খেলে খুব ভালো স্ন্যাক্স, কারণ এটা অত্যন্ত ভালো একটি নাস্তা। এবং এর মধ্যে কি আছে জানো? এর মধ্যে একটা তেল আছে, সেটাকে বলে মনোআনস্যাচুরেটেড ফ্যাট, সেটা খুব হার্ট হেলথ। সুতরাং এই বাদাম খেতে হবে 1, 2 নম্বর। কিন্তু এই বাদামকে যদি তেলের মধ্যে ভেজে চানাচুরের মধ্যে ভেজে, এই বাদাম 1। 2 নম্বর হচ্ছে কোমল পানীয় যদি খাও, তাহলে এটার মধ্যে থাকে কি? কার্বন ডাইঅক্সাইড থাকে এবং বাইকার্বনেট থাকে এবং ফ্লেভারিং এজেন্ট থাকে। এবং কি ফ্লেভারিং এজেন্ট থাকে? বর্ধ। এইটা খেলে তো তোমার গ্যাস হবেই, গ্যাস হবে। এটা যত খাবে তত বেশি গ্যাস হবে, ঢেকুর উঠবে এবং গ্যাস হবে। বুঝতে পারছো? সুতরাং এইগুলো বাদ দিতে হবে। মশলা টশলা এগুলোর থেকে গ্যাস হয়, এবং এইগুলো যত পারা যায় কম। মানে আমার কথা হচ্ছে যে মানুষ রান্না বান্না করে তো প্রচুর পরিমাণে তেল, প্রচুর পরিমাণে ঘি এবং প্রচুর পরিমাণে মশলা দিয়ে রান্না বান্না করে, প্রচুর পরিমাণে সিদ্ধ করে, এটা সেটা করে। একটা সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটা কথা বলি, সঞ্জীব চট্টোপাধ্যায়, নাম শুনেছো তোমরা কিনা জানি না। সঞ্জীব চট্টোপাধ্যায় একজন বিখ্যাত লেখক, এবং তিনি ভ্রমণ সম্বন্ধে অনেকগুলো বই রেখেছেন, তার নিজস্ব বইও হয় অনেকগুলো, পড়েছে বলে জানি। তিনি বলেছেন বাঙালি ভোজন রসিক তো বটেই, কিন্তু তারা যেমন ভাবে রান্না করে এত তেল মশলা সহযোগে, তাহলে চটি জুতাকেও ভোজ্য করে তোলা যায়।
চটি জুতোকেও সহ্য করে তোলা যায়, এটা উনি বলেছেন। মানে চটি জুতো যদি রান্না করা যায় এত তেল মশলা দিয়ে, তাও দেখা যাবে এটা খাবার। হ্যাঁ, এত তেল মশলা খেলে তো গ্যাস হবেই, এবং গ্যাস হইতে হইলে এইগুলোর তো প্রয়োজন। হ্যাঁ, যদিও আমাদের ধরো ফাইবার টাইবার খেলে কিছু গ্যাস হয়, কিন্তু সেগুলো তো আমরা লিমিটেড ফাইবার খাই, আমরা তো আর ফাইবার খুব বেশি খাই না। এবং গ্যাস্ট্রিক হচ্ছে অনিয়মিতর জন্য। এই যেমন ধরো সকালবেলা রানিং ফুড, মানে খেতে খেতে তুমি দৌড়ে দৌড়ে খেলে, তারপরে লাঞ্চের সময় একটু মুখের মধ্যে কিছু, তারপরে দৌড়ে আসা রাত্রে গেলে বেলা 2টার সময়, রাত্রে 2টার সময়, রাত্রে 12টার সময়, রাত্রে 1টার সময়, তোমার তো গ্যাস হবে, তোমার তো গ্যাস্ট্রিক আলসার পেপটিক আলসার হবে। সুতরাং খাওয়ার নিয়ম নীতি করতে হবে। আরেকটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে, এটা যদিও ডায়াবেটিস রোগীদের জন্য আমরা বলি, তবু আমরা সাধারণ মানুষকেও বলি যে তুমি 3 বেলা ভরপেট না খেয়ে কম কম করে 5 থেকে 6 বার খাও, কম কম করে 5 থেকে 6 বার খাও, তাইলে কিন্তু তোমার খুব ভালো থাকবে পেট, খুব ভালো থাকবে পেট। আর আরেকটা জিনিস আমি সেটা আরেকদিন সুযোগ পেলে বলবো, কিভাবে দাওয়াত খেতে হয়। হ্যাঁ, দাওয়াত খাওয়ার একটা স্টাইল আছে, মানে 1 নম্বর স্টাইল হলো তুমি দাওয়াত খেতে গিয়ে কোনো খাবারই খাবে, দাওয়াত না খাইয়া পানি দিয়া মুখ মুছে সালাম আলকি দিয়ে চলে আসে, এটার নাম হলো দাওয়াত খাওয়া। কথা বুঝছো? কোনো, কারণ দাওয়াতের মধ্যে সাধারণত তো ভোজ্য জিনিস দেওয়া হয় না, তোমার দেওয়া হয় গোস্ত রেজালা, তারপরে তোমার কাচ্চি বিরিয়ানি, তারপরে তোমার অমুক বিরিয়ানি তমুক বিরিয়ানি, এইটার ভাজা, ওইটার ভাজা, ওইটার মধ্যে তেল, এটার মধ্যে প্রচুর তেল, প্রচুর মশলা, প্রচুর বাটার, এইগুলো খাওয়ার পরে তোমার তো গ্যাস্ট্রিক আছে। সুতরাং তুমি একটা দুটো মানে মুখে ভাজটার দিতে পারো, একটু দেখাচ্ছ যে খাওয়া দাওয়া হচ্ছে, তোমার না খেয়ে বিয়ের সময় সামনের দিকে যে চেয়ার গুলো থাকে ওগুলোতে যদি বসো। আর আজকাল বিয়েতে কেউ নজর করে না কে খাইলো কে না খাইলো, যদি নাও খাওয়া ডাজেন্ট না। সুতরাং বেস্ট হলো বাসার থেকে খেয়ে যাও, দাওয়াতে যাবার আগে বাসার থেকে খাওয়া, আর পানি খাবার 3 গ্লাস পানি, এবং বাসার থেকে খেয়ে গেলে দাওয়াত আর খাওয়া, এমনি দাওয়াত হয়ে যাবে। সুতরাং এইগুলো জিনিস যদি মেনটেন করা যায়, আমরা যদি বিশেষ করে আমরা যদি নিয়মিত খাবারটা সময় করে, হ্যাঁ, তাহলে কিন্তু গ্যাস্ট্রিক আলসার পেপটিক আলসার হওয়ার সম্ভাবনা খুবই কম, খুবই কম। এবং হয় যদি, তারপরে ওষুধ তো ডাক্তার দেবেনই, কিন্তু ওষুধের সাথে সাথে স্বাস্থ্য বিধিগুলো মানা, যেগুলো বললাম খাওয়ার যে জিনিসগুলো, আইবিএস বা এই সমস্ত, লোকে তো আজকাল আইবিএস বলে কি হয়েছে ভাই আপনার গ্যাস, আমরা কি হয়েছে ভাই আইবিএস, মানে এগুলো লোকে এত ভালো বুঝে গেছে এখন, ও আর ডাক্তারি করতে হয় না, ও নিজেই ডাক্তার হয়ে গেছে। সুতরাং এই সমস্ত লোকদের কিন্তু একটু নিয়ন্ত্রিত ভাবে খাওয়া, তেল মশলা বাদ দেওয়া, পানি প্রচুর পরিমাণে খাওয়া, এবং এই যে বললাম নিয়মিত খাওয়া, নিয়মিত শব্দটা কি মনে থাকবে, নিয়মিত খাওয়া যদি হয় তাহলে খুব ভালো হয়। এই তো, অনেক ঠিক আছে। জি স্যার, অনেক ধন্যবাদ স্যার। স্যার যেটি বলছিলেন যে কিভাবে আমরা এই যে হাইপার অ্যাসিডিটি থেকে রক্ষা পাবো, একবারে না খেয়ে আমাদেরকে বারবার একবারে মানে 24 ঘন্টাকে যদি আমরা ভাগ করি, অ্যাটলিস্ট 5 to 6 টাইম আমাদেরকে খাবার খাওয়া, এবং যেগুলো স্যার খাবার বলেন বাদাম খাওয়া, শাকসবজি খাওয়া, এবং আমরা যে বিভিন্ন ধরনের দাওয়াতে যাই, যে দাওয়াতগুলোকে যত কম খেয়ে দাওয়াতগুলোকে রক্ষা করা যায়, বিশেষ করে কারণ এখানে প্রচুর পরিমাণে মানে কোলেস্টেরল জাতীয় খাবার বা তেল জাতীয় খাবার প্রচুর পরিমাণে থাকে, এগুলাকে অ্যাভয়েড করা। আর অবশ্যই স্যার যেটি বলছিলেন অনুষ্ঠানের শুরুতে, যে টক দই বা দইটা অবশ্যই পেটের জন্য ভালো হতে পারে, দইটা খাওয়ার অভ্যাস করা। স্যার, যারা এই মাত্র আমাদের বিভিন্ন দর্শকরা অনেকেই এখন জয়েন করেছেন, আমি আবার তাদের উদ্দেশ্যে বলতে চাই, আজকে আমাদের অনুষ্ঠানের টপিক হচ্ছে স্বাস্থ্যই সকল সুখের মূল। আমাদের সাথে বিশেষজ্ঞ অতিথি হিসেবে আছেন প্রফেসর ডাক্তার শুভাগত চৌধুরী, উনি এক্স প্রিন্সিপাল চিটাগাং মেডিকেল কলেজ, উনি এক্স ডিন ফ্যাকাল্টি অফ মেডিসিন চিটাগাং ইউনিভার্সিটি, এবং এক্স ডিরেক্টর ল্যাবরেটরি সার্ভিস বারডেম। এছাড়া আমাদের সায়েন্টিফিক পার্টনার ডেল্টা ফার্মা লিমিটেড, পাওয়ার্ড বাই ইম্পাজিন অ্যান্ড লিনাটিন এম। স্যার, যেটা জানতে চাচ্ছিলাম যে এখন যেহেতু আমরা কোভিড এর মধ্যে দিয়ে দিন পার করছি স্যার, আপনি বলেছেন অলরেডি যে 6 ফিট ডিস্টেন্স থাকা উচিত, অবশ্যই যখন আমরা বাইরে যাব মাস্ক আমরা পরিধান করব, এগুলো আপনি স্যার বলেছেন। এই কোভিড এর মধ্যে বিশেষ করে যারা ক্রনিক ডিজিজে সাফার করছে, লাইক ডায়াবেটিস, যারা হাইপারটেনশন বা হার্ট অ্যাটাকের যাদের ঝুঁকি আছে বা কিডনির সমস্যা যাদের আছে, তারা তো অনেক ঝুঁকির মধ্যে থাকেন। তাদের ক্ষেত্রে আপনার পরামর্শটা কি হবে, তারা কিভাবে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তারা সুস্থ থাকতে পারবেন, তারা ভালো থাকতে পারবেন? আচ্ছা, সাধারণভাবে আমি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবার জন্য কথাটা বলি, এটা ইট ইনক্লুডস দোজ পিপল হু হ্যাভ ক্রনিক ডিজিজ। এই যে, তবে সবারই তো রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ানো উচিত আমি মনে করি। এই সময়টা
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবার জন্য ফল এবং সবজিটা বেশি করে খেতে হবে, মানে ভিটামিনস মিনারেলস এগুলো দরকার, এবং প্রোটিনের মানে আমিষের মানে গ্রহণটা একটু বাড়াতে হবে, আমিষের গ্রহণটা একটু বাড়াতে হবে। আমিষের গ্রহণ বলতে আমি বোঝাতে চাচ্ছি যে যে প্রচুর পরিমাণে আমিষ খেতে হবে তা কিন্তু আমিষের গ্রহণটা বাড়াতে হবে, যেমন মাছ মাংস এগুলো খেতে হবে, ডিম এগুলো খেতে হবে, এবং প্রচুর পরিমাণে ফল শাকসবজি খেতে হবে। এবং আরেকটা জিনিস ভিটামিন সি সাইট্রাস ফ্রুটস যেগুলোতে আছে, যেমন ধরো আমি বলি যে ভিটামিন সির মধ্যে কিছু কিছু আমি তোমাকে বলি, যেমন ধরো কমলা লেবু, অনেকে বলে যে আমাদের সময়টা লেবুময় হয়ে যাবে, লেবুময় মানে প্রচুর পরিমাণে লেবু রস খাওয়া, লেবুর জল খাওয়া, কেউ বলেন কমলা লেবু খাওয়া। তারপরে তোমার ধরো সবজির মধ্যে খুব ভালো হয় যদি খাওয়া যায় মোসাম্বি, যদি খেতে পারো মোসাম্বি, ভিটামিন সি খুব ভালো, আমাদের দেশে তো প্রচুর পরিমাণে মোসাম্বি পাওয়া যায়। আর ভাইটামিন সি আছে পেয়ারা থেকে শুরু করে কুলবরই থেকে শুরু করে অনেক কিছু ভিটামিন সি আছে। আরেকটা জিনিস বাজারে আজকাল পাওয়া যায় রেড বেল পেপার, হ্যাঁ ক্যাপসিকাম লাল যেটা, সেটা খুব ভালো। তারপর তোমার ধরো এই ব্রোকলিটা খুব ভালো, হ্যাঁ পালং শাকটা খুব ভালো, হ্যাঁ এবং আঁশ জাতীয় জিনিস। আর মশলার কথা যদিও বলছিলাম, মশলাটাকে অন্যভাবে, যেমন রসুন আদা হলুদ এগুলো কিন্তু ইমিউন ফাংশনটা বাড়ায়, পালং শাকটা বাড়ায়, দধি প্রোবায়োটিক্স এগুলো কিন্তু বাড়ায়, এবং ফার্মেন্টেড ফুড যেমন দধি এগুলো ফার্মেন্টেড ফুড এগুলো কিন্তু ভালো। বাদাম খাওয়াটা খুব ভালো, এবং সূর্যমুখীর বীজ, বিভিন্ন ধরনের সিডস, যেমন সূর্যমুখীর বীজ, লাউয়ের বীজ, যেগুলো খুব ভালো। এবং হোল প্ল্যান্ট, মানে হোল প্ল্যান্ট ফুড এগুলো তো সব হোল প্ল্যান্ট ফুড যেটা আমি বলছিলাম। এবং আরেকটা জিনিস হচ্ছে স্বাস্থ্যকর, স্বাস্থ্যকর মেদ বলতে আমরা বুঝাই যে যেটাকে আমরা বলি মনো আনস্যাচুরেটেড ফ্যাট। মনো আনস্যাচুরেটেড ফ্যাট আমরা খুব একটা গ্রহণ করি না। তোমার ভূমধ্যসাগরীয় অঞ্চলের যে মানুষরা, এরা কিন্তু এই 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 ধরনের তেল খায়, যেটাকে বলি অলিভ অয়েল, মানে এটা কিন্তু ভার্জিন হয়, ভার্জিন হয়, মানে এই যে আমরা অলিভ অয়েল গায়ে মাখি, এটা না, এটা খাওয়ার অলিভ অয়েল কিন্তু আলাদা, হ্যাঁ ভার্জিন হয়, সেটা কিন্তু পাওয়া যায়। এবং তার সঙ্গে চিনি খাওয়া একেবারে কমাই দিতে হচ্ছে, না খেলে কোনো কোনো লাভ নাই। এবং লবণ খুব কম খেতে হবে, এবং স্ট্রেস ম্যানেজমেন্টের দরকার, মানে স্ট্রেস ম্যানেজমেন্ট, এটা তো বলিনি আগে, মানসিক স্বাস্থ্যের জন্য প্রচুর পরিমাণে পানি তো খেতেই হবে, সজল থাকতে হবে, শরীরটাকে রাখতে হবে, আর প্রচুর পরিমাণে স্ট্রেস ম্যানেজমেন্ট করতে হবে, মানে ধরো চাপটাকে কমাতে হবে, মানে যদি ব্যায়াম করি আমরা নিয়মিত ব্যায়াম করতে হবে, এটাও কিন্তু ইমিউনিটি বাড়ায়, এটা কিন্তু স্ট্রেস ম্যানেজমেন্ট করে এবং ইমিউনিটি বাড়ায়, দুটোই করে। প্রচুর পানি খাওয়া, এবং আরো কিছু কিছু মিনারেলস আছে আজকাল বলা হয়, যেমন জিঙ্ক, সেলেনিয়াম, আয়রন, কপার, এ সমস্ত সাপ্লিমেন্ট পাওয়া যায়, সেগুলো সাপ্লিমেন্ট এখন খাওয়া যেতে পারে। আরেকটা জিনিস হচ্ছে যেটা যে স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য আমরা কিন্তু খুব ভালো হচ্ছে যোগ ব্যায়াম করা, ইয়োগা, এবং ব্রিদিং এক্সারসাইজ। ব্রিদিং এক্সারসাইজটা কেন বলছি, কারণ আমাদের তো সাধারণভাবে এই করোনাটা কিন্তু আক্রমণ করে শ্বাসযন্ত্র, হ্যাঁ, সুতরাং আমরা যদি ব্রিদিংটা ভালো রাখি, ব্রিদিং এক্সারসাইজ করে, মানে যদি সকালে প্রাণায়ামটা করা যায়, কপালভাতি যেটাকে বলি, ইয়োগা, সেগুলো যদি করা যায়, শ্বাস ভেতরে নেওয়া শ্বাস বের করে দেওয়া, হ্যাঁ এই যে কাজগুলো যেটাকে ব্রিদিং ব্যায়াম বলে, সেগুলো আমরা যদি করি, ইয়োগা করি। আরেকটা জিনিস হচ্ছে শোয়ার সময় চিত না হয় উপর হয়ে শোয়া, তাহলে কিন্তু অক্সিজেন স্যাচুরেশন বাড়ে। তুমি দেখবে যে যে সমস্ত রুগী যেগুলো যায়, ওদের অক্সিজেন স্যাচুরেশন যাদের কম থাকে, দুটো কাজ করে, একটা জিনিস হচ্ছে অক্সিজেন দেয়, আর একটা জিনিস হচ্ছে তাকে উপর করে শোয়ায় দেয়। এতে হয় কি, লাংসটা এমন একটা পজিশনে আছে, প্রোন পজিশন হয়, এটাতে কিন্তু স্যাচুরেশন বেড়ে যায়। 85 থাকলে এটা দেখবে 95 হয়ে গেছে। সুতরাং যদি উপর হয়ে শোয়া যায়, তাহলে কিন্তু লাংসের মধ্যে এরেশন বেশি হয়, অক্সিজেন এন্ট্রি বেশি হয়। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস, ঘুমাবার সময় এটা মনে রাখতে হবে। এবং মনকে আনন্দময় রাখতে হবে, লোকজনের সাথে কথা বলতে হবে। এই যে আমি লাইভ প্রোগ্রাম করতেছি, আমার একটু স্ট্রেস কমতেছে, এরকম ধরনের করা যায়, একটু ফেসবুকিং ছোটখাটো করা যায়। তারপরে সবসময় যে টেলিভিশন দেখতে হবে তা না, দু একবার, এখন তো বন্ধ হয়ে গেছে, বেশি নাই, এখন বেশি স্ট্রেসফুল হয়ে যায়, টেলিভিশন এত বেশি দেখলে না খুব স্ট্রেসফুল হয়, কম টেলিভিশন দেখা, এবং বই টই পড়া, গান টান শোনা, আকাশ টাকাশ দেখা জানালা দিয়ে, এই সমস্ত বন্ধু বান্ধবের সঙ্গে হালকা আলাপ টালাপ করা। এখন তো আর মুখোমুখি বেশি হওয়া যাবে না, দূরের থেকে একটু ফোন অথবা মেসেঞ্জার, অনেক কিছু বেরিয়েছে আজকাল, ট্যাক্স ট্যাবলেট কত কিছু বেরিয়ে গেছে, আমরা তো সব দেখি নেই, এগুলো বেরিয়ে গেছে। তো সেগুলো করাটা যদি যায় তাহলে মন টন ভালো থাকে।
মানে মন ভালো রাখার যত রকম কাজ আছে সবগুলো করা। এগুলো করলে কিন্তু আমাদের ইমিউনিটিটা বাড়ে, সেটা সব বয়সের মানুষের জন্য বাড়ে। আর যাদের ক্রনিক ডিজিজ তাদের হার্টের আরেকটা জিনিস এখানে বলি, যারা বয়স্ক মানুষ তারা তো ধরো বেরোতে পারছেন না, তাদেরকে প্রচুর পরিমাণে পানি খেতে হবে, 6 থেকে 8 গ্লাস। 4 বার বলে দিচ্ছি এটা সুষম খাদ্য, ব্যায়াম। আরেকটা জিনিস সেটা হচ্ছে ওভার দি কাউন্টার ড্রাগ আছে অনেক, মানে কিনতে পাওয়া যায়। আমাদের দেশে তো সবই ওভার দি কাউন্টার, মানে কাউন্টারে পাওয়া যায় না এমন কোনো ওষুধই নেই। এগুলো এই যেমন ব্যথার ওষুধ, ঘুমাবার ওষুধ, এই সমস্ত জিনিস কিন্তু খেলে ক্ষতিকর হতে পারে শরীরের বিভিন্ন অঙ্গের জন্য। ধূমপান অত্যন্ত ক্ষতিকর শরীরের বিভিন্ন অঙ্গের জন্য। এবং আরেকটা জিনিস, শরীরের চেক আপ। এখন তো চেক আপ করা যাচ্ছে না, তবে ঘরে বসে কিছু কিছু চেক আপ করা যায়। যেমন এই যে অটোমেটেড ব্লাড প্রেশার মেশিন আছে ডিজিটাল, এগুলো দিয়ে ব্লাড প্রেশারটা মাপা। ব্লাড প্রেশার মাপলে হার্টের পজিশন জানা যাবে, অন্যান্য অঙ্গেরও পজিশন জানা যাবে। গ্লুকোমিটার দিয়ে ব্লাড গ্লুকোজটা মাপা যায়, দেখা যাবে ডায়াবেটিস আছে কিনা। এইচবিওয়ানসি করা যাবে অন্তত পক্ষে, গ্লুকোমিটার দিয়ে গ্লুকোজটা দেখা যাবে, ব্লাডের গ্লুকোজটা কিরকম আছে, ব্লাড প্রেশার দেখা যাবে। মাঝারি ব্যায়াম যদি আমরা করি, আমরা ধূমপান বন্ধ করি, আমরা যদি আর সম্ভব হলে মাসে একবার করে রক্ত নিয়ে ব্লাডের কোলেস্ট্রল, লিপিড, সেগুলো যদি দেখা যায় যে কোলেস্ট্রলটা ঠিক আছে কিনা, লিপিড গুলো ঠিক আছে, প্রোফাইলটা ঠিক আছে কিনা, ব্লাড প্রেশার মাপালাম, ব্লাড প্রেশারটা ঠিক আছে কিনা, এবং ওজনটা ঠিক আছে কিনা। ওজনটা, শরীরের ওজনটা বাড়ানো যাবে না কিন্তু, হ্যাঁ। তাহলে মোটামুটি ভাবে তো হার্টটা ভালো থাকবে, ব্রেনটাও ভালো থাকবে, ঘুমটা ভালো, তাহলে ব্রেনটা ভালো থাকবে। যোগা যদি করা যায় ব্রেনটা একটু ভালো থাকে। আবার ফ্রুট ভেজিটেবল যদি বেশি খাওয়া যায় তাহলে ব্রেনটা ভালো থাকে। এবং কিডনির জন্য প্রচুর পরিমাণে পানি খেতে হবে, যাতে এক্সক্রিশনটা, রেচনটা এবং নিষ্ক্রমণটা খুব ভালো হয়। এবং আরেকটা জিনিস, কিডনি ভালো রাখার জন্য ডায়াবেটিস মেলিটাস যদি থাকে কন্ট্রোল রাখতে হবে, ব্লাড প্রেশার থাকলে কন্ট্রোলে রাখতে হবে। আর আরেকটা জিনিস কি, লবণ খাওয়া যাবে না, লবণ খুব কম খেতে হবে, লবণ খুব কম খেতে হবে। পটাশিয়াম দরকার, সোডিয়াম দরকার নেই, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর লাংসের জন্য তো বললাম ব্রিদিং এক্সারসাইজ, তারপরে ধূমপান বাদ দেওয়া, আর যেখানে এয়ার পলিউশন আছে সেখানে গা দেওয়া, সে সমস্ত জায়গাকে অ্যাভয়েড করা। এবং স্কিনের জন্য কেউ যদি বাইরে জানো তাহলে সেখানে যে স্ক্রিন, তারপরে রোদ চশমা পরা, তারপরে ভিটামিন সি, এগুলো ব্যবহার করা স্কিনের জন্য, সানস্ক্রিন ব্যবহার করা, রোদ চশমা ব্যবহার করা, এগুলো খুব দরকার। চোখের জন্য ভিটামিন এ দরকার। এবং চোখের জন্য একটা জিনিস বলি, কম্পিউটারে কাজ করার সময় চোখে একটা রুল আছে, 20-20-20 মানে কি, মানে 20 মিনিট যদি কম্পিউটারে আপনি চোখ রাখেন তাহলে 20 মিনিট ব্রেক, আর 20 মিনিট 20 ফুট দূরে তাকাবেন। আমি বোঝাইতে পারছি? 20 মিনিট 20 মিনিট কম্পিউটারে তাকাইলে 20 মিনিটের ব্রেক, এবং 20 ফুট দূরে সবুজের দিকে তাকাবে। এইটা হলো 20-20-20 রুল। এটা কম্পিউটারে যারা কাজ করেন বেশি, এখন তো সবাই করছে, তাদের জন্য আমি এটা বলবো না। আর হেলদি ডায়েট তো আমাদের খেতেই হবে, ফ্রুট ভেজিটেবল খেতে হবে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের বয়স্ক যারা, তারা কিন্তু নিজেদেরকে সুরক্ষা করার জন্য এই যে পিছলা বাথরুমে ঢোকা যাবে না। এই যে আমাদের ভারতের এক্স প্রেসিডেন্ট 85 ইয়ার্স ওল্ড, তিনি কি বাথরুমে পা পিছলে পড়ে কিন্তু উনি এখন ইয়েতে আসেন, মানে মারা গেছেন কিনা আমি ঠিক জানি না, সঠিক জানি না, তবে উনি এখন বিপ কমাতে আসেন। হ্যাঁ, ওনার ব্রেন স্ট্রোক হচ্ছে। সুতরাং এই সমস্ত জিনিস লক্ষ্য রাখতে, বাসায় যারা বয়স্ক লোক আছেন তাদের জন্য কিন্তু দেখতে হবে যে তারা হাঁটছে টাটছে যখন একটু কাছে কেউ থাকতে হবে। হ্যাঁ, এবং এবং বাথরুমে হ্যান্ড রেল রাখতে হবে, এবং পিছল যেন না থাকে, বাথরুম যেন শুকনা থাকে। ওয়েট বাথরুম কিন্তু খুব খারাপ, মানে এটা কিন্তু অভদ্রতা। এই যে বাথরুম পিছল রাখে না, এটা একটা অভদ্রতা, অসভ্য। সুতরাং বাথরুম মাস্ট বি মানে একেবারে নট ওয়েট এট অল, মানে একেবারে শুকনো থাকবে, শুষ্ক থাকবে বাথরুমটা। এবং দেখতে হবে উনি একটা হ্যান্ড রেল থাকবে বাথরুমে, যেটা উনি ধরে ধরে যাবেন, এবং সঙ্গে পেছনে একটা লোক থাকাতে হবে। আর যে কোনো সময় পড়ে গিয়ে, এই ভদ্রলোকের লোক ছিল না কিছু, ওনার এই যে পড়ে গিয়ে মস্তিষ্ক রক্তক্ষরণ হয়ে, দেখো ওনার করোনা টরোনা কিচ্ছু না, অন্য কারণে এই সমস্ত ভাবে পড়ে গিয়ে এরকম একটা লোক, এরকম আরো ঘটনা ঘটে কিন্তু। সুতরাং এই জিনিসগুলা কিন্তু আমাদের রক্ষণ করে। ক্রনিক ডিজিজ শুধু না, ইনজুরিও প্রিভেন্ট করতে, খালি ক্রনিক ডিজিজ না, বুড়ো মানুষদের কিন্তু ইনজুরি হয়। এই যে ধরনের মাথায় ইনজুরি হতে পারে, পায়ে ইনজুরি হইতে পারে, পা পিছলে পড়ে যেতে পারে, ফ্র্যাকচার হইতে পারে, এই সমস্ত জন্য কিন্তু নিজেকে রক্ষা করা। এবং যারা দেখভাল করেন
তারাও দেখা, এটা খুব গুরুত্বপূর্ণ। ওকে স্যার, অসংখ্য ধন্যবাদ। স্যার বলছিলেন কোভিড, আমরা এই যে ক্রনিক ডিজিজ যেগুলো আছে সেগুলো থেকে আমরা কিভাবে রক্ষা পেতে পারি, স্যার সুন্দর করে আমাদেরকে বোঝাচ্ছিলেন। আমরা আমাদের লাংসের যত্ন নেওয়ার জন্য অবশ্যই ব্রিদিং এক্সারসাইজটা করতে পারি, এটি খুবই ভালো একটা এক্সারসাইজ, আমাদের লাংসটা খুব অ্যাক্টিভ থাকবে। এছাড়া আমাদের খাবারের কথা যেটা বললেন যে সুগারগুলো অ্যাভয়েড করা, লবণ যতটুকু সম্ভব আমাদের এক্সট্রা সল্ট যেটা সেটাকে অ্যাভয়েড করা, এক্সারসাইজগুলো করা, মাইন্ড রিফ্রেশ রাখা, ফ্যামিলির সাথে কোঅর্ডিনেশনটা বাড়ানো, এই ধরনের কাজগুলো কিন্তু আমাদের দ্রুত করতে হবে। স্যার আমাদের অনেক দর্শকরা আপনাকে শুভকামনা জানিয়েছেন, সেই সম্বন্ধে আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাকে আপনারা দেখছেন, মানে আপনাদের দর্শন আমি পাচ্ছি না, আমাকে যে দেখছেন এই জন্য আমি কিন্তু আপনাদের প্রতি খুব খুব কৃতজ্ঞ। এই বুড়ো বয়সে যে আমাকে এবং আমাকে বলাচ্ছে, এর জন্য আমি ইমতিয়াজ এন্ড টিম তাদের কাছেও খুব কৃতজ্ঞ। বুড়ো মানুষকে তো আজকাল মানুষের ডাকে ডাকে। স্যার বুড়ো মানুষটা আমরা অভিজ্ঞ মানুষকে নিয়ে এসেছি, বাংলাদেশের অভিজ্ঞ তথা উপমহাদেশের অভিজ্ঞ একজন মানুষ, নাম তার ডাক্তার শুভাগত চৌধুরী। সে একাধারে লেখক, একাধারে চিকিৎসক, একাধারে মানবিক একজন মানুষ। তার অভিজ্ঞতার আলোক থেকে বাংলাদেশ তথা উপমহাদেশের অনেক মানুষজন শিখেছে, জেনেছে এবং বুঝতে পেরেছে জীবনে কিভাবে চলতে হবে। স্যার আমরা একটু আপনার যারা শুভকামনা জানিয়েছে তাদেরকে একটু শোনাতে চাই। সানোয়ারা ইরানি দেখছেন আপনাকে, মারুফ রহমান বলেছেন সুন্দর আলোচনা, সানোয়ারা ইরানি বলেছেন নুরুল আফসার মোস্ট ইম্পর্টেন্ট টপিকস, রিকোয়েস্টেড টু ওয়াচ অল ফেসবুক ফ্রেন্ডস। আলামিন খান বলেছেন স্যার খুব সুন্দর করে স্যার বলছেন, স্যারের লেকচারটা খুব সুন্দর লাগছে। আদাউর রহমান পার্টিসিপেন্টদের সবাইকে ওয়েলকাম জানিয়েছেন। মারুফ হোসেন গুড লেকচার বলেছেন। সঞ্জয় দাস বাবু স্যার সত্যি অসাধারণ। সিরাজুল ইসলাম বলেছেন স্যার গুড স্পিচ। সানোয়ার ইরানি একটি প্রশ্ন করেছেন, দুপুরের ঘুমটি কি ভালো? দুপুরে যে আমরা ঘুমাই স্যার, আচ্ছা এটা দুপুরে আমরা এটাকে ক্যাটন্যাপ বলি, ক্যাটন্যাপ ইংরেজিতে, বাংলায় বলি ভাত ঘুম। হ্যাঁ, দুপুরের ঘুমটা খারাপ না, মানে খুব কম হতে হবে, 10 থেকে 15 মিনিটের ন্যাপ, এটাকে ন্যাপ বলে, ঘুম বলে, মানে দিবানিদ্রা যেটাকে আমরা বলি বা ভাত ঘুম বলি, সেটা কিন্তু অল্প পরিমাণ হতে পারে। সেটা অনেকের কিন্তু এই ভাত ঘুমে কিন্তু রিফ্রেশিং, মানে এটা মন্দ না। মানে অফিসের কাজের মধ্যে অনেকে কিন্তু এই 15 মিনিট একটু এলিয়ে নেয় শরীরটাকে এবং একটু ঘুমা, এবং তারপরে আবার যদি জেগে ওঠে এবং দে ফিল ফ্রেশ, এবং এটা খারাপ না। আপনার যদি এরকম থাকে, ইচ্ছে থাকে, আপনি তা ইচ্ছে চরিতার্থ করতে পারেন। তো অবশ্য আপনি কিন্তু 15 মিনিট পরে 20 মিনিটের বেশি না, বেশি যদি ঘুমান তাইলে কিন্তু হবে না, তাইলে এটা নিদ্রা হয়ে যাবে, এটা আর আপনার ন্যাপ হবে। জি স্যার। স্যার জাহিদুল হক ওপি বলছিলেন গুড টু সি ইউ স্যার। তারপরে রূপা নূর বলেছেন হ্যাপি টু সি ইউ স্যার, মে অলমাইটি কিপ ইউ হেলদি। আর স্যার আরেকজন সানোয়ারি জানতে চান রাতে কত ঘন্টা ঘুমানোটা শরীরের জন্য ভালো? আচ্ছা, শরীরের জন্য 8 থেকে 9 ঘন্টা। 8 থেকে 9 ঘন্টা আমরা ঘুমালে আমরা, জি স্যার 8 থেকে 9 ঘন্টা, মানে 7 থেকে 9 হতে পারে, 7 থেকে 9 হচ্ছে ম্যাক্সিমাম, মিনিমাম 7, অনেকে 6ও হয়। আবার অনেক বড় বড় মানুষ আছে, বড় মাপের লোক, যারা কম ঘুমিয়েও অনেক সতেজ থাকতে পারে, থাকেন। কিন্তু যারা খুব উঁচু মানের লোক বা যারা খুব উচ্চ পদে থাকেন তারা কিন্তু বেশি ঘুমাতে পারে না, তারা কিন্তু ফিট ফ্রেশ, তারা পারে না। তবে আমরা সাধারণ মানুষ যারা, তাদের জন্য 7 থেকে 9 ঘুমালে ভালো। এবং এই যে বললাম ঘুমানোর কিছু কিছু আবার ওই যে রিচুয়াল, হ্যাঁ, ঘুমানোর সময় যদি কেউ মানে মোবাইল একটা সামনে নিয়ে ঘুমায়, তাহলে একটা কথা বলি, মোবাইল থেকে কিন্তু একটা ব্লু লাইট আসে, নীল আলো, সেটা কিন্তু ঘুমকে নষ্ট করে, মানে মেলাটোনিন, সেরোটোনিন সব নষ্ট করে দেয় এই ব্লু লাইটটা মোবাইলে, এবং টেলিভিশনের যে রেটা আছে সেটা কিন্তু ঘুম নষ্ট করে। সুতরাং ঘুম মানে হচ্ছে গাঢ় অন্ধকার, নো লাইট। আর বললাম তো, একটু হালকা গান বাজতে পারে, একটু কেউ যদি পছন্দ করেন তাইলে একটু আগরবাতি জ্বালাইতে পারেন, আর কেউ যদি পছন্দ করেন তাইলে একটু স্নান টান করে আসতে পারেন, এবং বাথরুমের মধ্যে একটু সঙ্গীত পরিবেশন করতে পারেন, মন্দ হবে না। স্যার অনেক ধন্যবাদ স্যার। স্যার আপনি তো দীর্ঘদিন বারডেমে ছিলেন, ডায়াবেটিসের যেটা বাংলাদেশের মধ্যে অন্যতম ইম্পর্টেন্ট একটা প্রতিষ্ঠান। আমরা ডায়াবেটিস সম্বন্ধে একটু আলোচনা করতে যাচ্ছি, কারণ আজকের সায়েন্টিফিক পার্টনার দুটো প্রোডাক্টই অ্যান্টি ডায়াবেটিক প্রোডাক্ট, ইম্পাজিন এবং লিনাটিন এম। ডায়াবেটিস রোগটি সম্বন্ধে আমরা একটু জানতে যাচ্ছি স্যার, ডায়াবেটিসটা আসলে আমাদের কেন হচ্ছে, আমরা জানি না কেন হচ্ছে, যাদের হচ্ছে তারা কিভাবে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ রাখতে পারে এবং এই ডায়াবেটিসটা যেন আর গ্লুকোজ লেভেলটা যেন আর না বাড়ে,
সেজন্য কি কি নিয়ন্ত্রণে রাখতে পারলে এই পরামর্শগুলো স্যার আপনার কাছে জানতে চাচ্ছিলাম। আচ্ছা, ডায়াবেটিস সম্বন্ধে বলতে গেলে তো আবার তোমার সময় লাগবে বেশি, বুঝতে পারছো? তবে কম সময় তো, এখন তো তুমি এত বেশি সময় দিতে পারবে না মনে হয়। তবে ডায়াবেটিসটা আমি বলি, সেটা হচ্ছে ধরো আমরা যে শর্করা খাবারটা, সেই শর্করা খাবার মানে যেটাকে আমরা কার্বোহাইড্রেট বলি, শ্বেতসার খাবার কেউ বলে থাকেন, সেগুলো কিন্তু শরীরের মধ্যে যায়, পাচক দিয়ে যেতে থাকে, স্টমাক দিয়ে ইন্টেস্টাইনে যায় এবং সেখানে গিয়ে কিন্তু হজম হয়, মানে পরিপাক হয়। পরিপাক হয়ে এগুলো ভেঙে কি হয়, গ্লুকোজ হয়, সুক্রোজ এবং মানে চিনির মধ্যে সুক্রোজ, ফলের মধ্যে ফ্রুক্টোজ, তারপরে অন্যান্য কিছুর মধ্যে গ্লুকোজ, আর মেইনলি আমরা যে জিনিসটা খাই সেটা হচ্ছে কিন্তু স্টার্চ। এই যে ভাত খাচ্ছি, রুটি খাচ্ছি, এগুলো কি? এগুলো স্টার্চ। এবং ইন্টেস্টাইনে গিয়ে এনজাইম যেগুলো আছে, সেই এনজাইম গুলো ভেঙে এগুলাকে তৈরি করে মাল্টোজ, মাল্টোজ থেকে গ্লুকোজ। সুতরাং গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং গ্যালাক্টোজ, এই তিনটে জিনিস কিন্তু লিভারে যায়। লিভারে যাওয়ার পরে এই গ্লুকোজটা, এই যে কার্বোহাইড্রেট গুলো, এগুলো সব গ্লুকোজে রূপান্তরিত হয়। এই গ্লুকোজটা চলে যায় রক্তস্রোতে, রক্তস্রোতে গিয়ে রক্তে ভাসতে থাকে গ্লুকোজ। কিন্তু এই গ্লুকোজটা কিন্তু দেহকোষে ঢুকতে পারে না, কারণ আমরা জানি আমাদের শরীরে এনার্জি মূলত কারা দেয়? গ্লুকোজ। কিন্তু এই গ্লুকোজটা কিন্তু দেহকোষে এমনি ঢুকতে পারে না, কারণ দেহকোষের যে দেয়ালটা আছে না, এই দেয়ালের মধ্যে অনেক কিছু ঘটনা। একটাকে বলে রিসেপ্টর, মানে ওখানে দ্বাররক্ষী একজন আছে যে এটাকে গ্রহণ করে। আরেকজন আছে যিনি দ্বারের চাবিকাঠি নিয়ে বসে আছে, তার নাম হচ্ছে একটা হরমোন, যার নাম ইনসুলিন। এবং সেই ইনসুলিনটা অগ্নাশয় বলে একটা কোষ আমাদের গ্রন্থি আছে, প্যানক্রিয়াস যেটাকে আমরা বলি, তার মধ্যে অনেকগুলো সেল আছে, আলফা সেল, বিটা সেল, ডেল্টা সেল। আমরা বিটা সেলের কথা বলি। বিটা সেল থেকে ইনসুলিন ক্ষরণ হয়। সেরকম ইনসুলিনটা করে কি, এই যে গ্লুকোজটা, এই গ্লুকোজটা দ্বাররক্ষীকে বলে দ্বারটা খুলে দাও, তুমি ঢুকবে। সুতরাং গ্লুকোজটা ঢুকে গেল, ঢুকে যাওয়ার পরে গ্লুকোজটা বার্ন হলো এবং তারপর এনার্জি তৈরি হলো। এনার্জিটা মানে কি? এই ক্যাপাসিটি ফর ডুইং ওয়ার্ক। এই যে আমরা কাজ করছি, শক্তি পাই কোত্থেকে? এই গ্লুকোজ থেকে। ফ্যাট এবং প্রোটিনে কিন্তু শক্তির মূল উৎস না। যদি গ্লুকোজটা না পাওয়া যায় তখন ফ্যাটের প্রোটিন, কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু গ্লুকোজটাই শক্তি। এখন কথা হচ্ছে যে ইনসুলিন যদি না থাকে, কোনো কারণে হতে পারে, যেমন অনেক শিশু কিশোরের এমন হয় যে ইনসুলিনটা থাকেই, মানে বিটা সেল যেটাকে বলি সেটা ধ্বংস হয়ে গেল, মানে অটো ইমিউন মেকানিজম। অটো ইমিউন মানে মানে দেহের মধ্যে যে শক্তিটা, দেহের মধ্যে যে প্রতিরোধ সেনারা রয়েছে, তারা যদি বিদ্রোহ করে, কোনো সময় বিদ্রোহ করে, দেখা গেল ওরা অপরিচিত, মানে এরা দেহকে রক্ষা করবে, অথচ রক্ষক হয়ে গেল ভক্ষক। মানে এই দেহরক্ষীরা হয়ে যায় ভক্ষক, মানে তারা নিজেরা তখন আর নিজের কোষটাকে চিনতে পারে না এবং তারা ডিস্ট্রয় করতে থাকে। এই বিটা সেলকে ওইরকম ভাবে সেলগুলো ডিস্ট্রয় করতে 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 বিটা সেলকে ধ্বংস করে, তাতে হয় কি, ইনসুলিন আর একেবারেই থাকে না। এটাকে বলে টাইপ 1 ডায়াবেটিস। আমি আবার আসছি, এই যে ইনসুলিন থাকে না, ইনসুলিন না থাকলে কি হবে? গ্লুকোজটা ঢুকতে পারবে না দেহকোষের মধ্যে, তখন এবং গ্লুকোজটা দেহকোষের মধ্যে জমা হতে থাকবে। একটা পর্যায়ে কি হবে, এই গ্লুকোজটা জমা তো হতে এত বেশি জমা হবে, আর আমাদের কিডনি যে জিনিস, কিডনি যে রেচন তন্ত্রটা, সেটা করে কি, এই গ্লুকোজটা কিন্তু একেবারেই কিডনি দিয়ে যায় না। মানে 180 মিলিগ্রাম পর্যন্ত কিন্তু কিডনি গ্লুকোজটাকে পুরোপুরি আবার ফিল্টার ব্যাক করে, মানে সরিয়ে দেয়, কারণ শক্তির ব্যাপার তো। যদি গ্লুকোজটা চলে যায় তাহলে তো আমাদের দেহের শক্তি নিঃশেষণ হবে। সুতরাং কিডনি এটাকে ফিরিয়ে দেয়। কিন্তু কতক্ষণ পর্যন্ত? 180 মিলিগ্রাম রক্তে, 100 মিলিগ্রাম রক্ত যতক্ষণ থাকে। এখন আস্তে আস্তে হয় কি, 100 মিলিগ্রামের উপরে চলে যায়, তখন হয় কি, গ্লুকোজ থেকে ইউরিনের মধ্যে গ্লুকোজ যেতে পারে, তখন আমরা টেস্ট করে দেখি যে গ্লুকোজ ইউরিনে যাচ্ছে। এটা হয়। এরপরে অনেক ঘটনা ঘটে, এগুলো আমি এখন আর বলছি না, অন্য আরেকদিন বলবো। আরেকটা জিনিস হচ্ছে, আরেক ধরনের, এটাকে বলে ডায়াবেটিস, ঠিক আছে? মানে প্রচুর পরিমাণে পানি যাচ্ছে এবং পানির মধ্যে গ্লুকোজ যাচ্ছে, এটাকে বলে ডায়াবেটিস মেলাইটাস। মেলাইটাস মানে সুগার, ডায়াবেটিস মানে শিফনিং, মানে পানি যাচ্ছে, প্রচুর পানি যাচ্ছে। এটা একটা ল্যাটিন শব্দ আর একটা বোধ হয় গ্রিক শব্দ। গ্রিক শব্দ ডায়াবেটিস আর ল্যাটিন শব্দ হচ্ছে মেলিটাস, সুগার। হ্যাঁ, মধুমেহ বাংলায় বলে, মধুমেহ। এখন কথা হচ্ছে যে আরেক ধরনের ডায়াবেটিস আছে যেটা খুব বেশি হয়, সেটা হচ্ছে কি, ইনসুলিন তার অতটা ইনসুলিন নিয়ে প্রবলেমটা হচ্ছে দেহকোষগুলো হঠাৎ করে কেমন কেমন করে, মানে তারা কিন্তু ইনসুলিন আছে শরীরে, কম বেশি আছে, কিন্তু শরীরের কোষটা রেসপন্ড করে ইনসুলিন। মানে ইনসুলিন এসে বলছে গ্লুকোজটাকে ঢুকতে দাও, তখন দেহকোষ বলে না 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 না, দেহকোষকে ঢোকানো যাবে না, মানে রেসপন্ড করে না। এটাকে বলে ইনসুলিন রেজিস্ট্যান্স। মানে ইনসুলিনকে সে রেজিস্ট করে। রেজিস্ট করা মানে কি? বাধা দেওয়া, প্রতিরোধ করা। সুতরাং ইনসুলিন রেজিস্ট্যান্স।
একজন যদি খুব মোটা হয়, তলপেটে মেদের কথা বলছিলাম না, তলপেটে মেদ যদি হয়, অবিসিটি যদি বেশি থাকে, কেউ যদি ধূমপান করে, কেউ যদি এক্সারসাইজ একেবারে না করে, কেউ যদি ফাস্ট ফুড বেশি খায়, কেউ যদি টেলিভিশনের সামনে বসে কাউচ পটেটো হয়, মানে আলু আলু সর্বস্ব শরীর হয়, তার আপেল সর্বস্ব শরীর হয়, তাহলে এদের ডায়াবেটিস বেশি হয়। এবং এরা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 2 ডায়াবেটিসের মধ্যে কি হয়, ইনসুলিন থাকে কিন্তু ইনসুলিন রেজিস্ট করে দেহকোষ, মানে দেহকোষকে ইনসুলিন ঢুকতে দেয়। সেই জন্য আবার সেই একই কথা, এই গ্লুকোজ বাড়তে থাকে, রক্তে গ্লুকোজ বাড়তে থাকলো, আবার সেই ঘটনা করবে, এটাকে বলে ডায়াবেটিস। এখন ডায়াবেটিস যদি আমাদের কন্ট্রোল করতে পারে, ডায়াবেটিস কেমন করে আমরা ধরা পড়বে সে তো আমরা বুঝতেই পারবো পরবর্তী পর্যায়ে। আমি একটা কথা বলি, 20 বছর হওয়ার পরে কিন্তু বছরে একবার করে ব্লাড গ্লুকোজ দেখে, আর HB1C, এই দুটো জিনিস পরে বলবো একদিন, এটা দেখতে হবে। এবং এই ব্লাড গ্লুকোজ দেখলে দেখা যাবে যে একটা পর্যায় পর্যন্ত 7.1 মিলিমোল পার লিটার ধরে, এর উপরে গেলে বুঝতে হবে তার ডায়াবেটিস খালি পেটে। আর যদি দেখা যায় 11.1 এর বেশি হয়ে যাচ্ছে 2 ঘন্টা গ্লুকোজ খাওয়ার পরে, তাহলে বুঝতে হবে তার ডায়াবেটিস হয়ে গেছে। সুতরাং এর নিচে যদি থাকে, তারপরে আর বেশি বিস্তৃত করছি না, এরকম দেখতে হবে। গ্লুকোমিটারে দেখা যায়, গ্লুকোজ এমনি মাপা যায়, ল্যাবরেটরিতে গিয়ে দেখতে হবে তার হয়েছে কিনা। আর এমনি এমনি অনেক সময় এই যে হঠাৎ করে হয়তো চোখে ঝাপসা দেখছে, হঠাৎ করে হয়তো ক্ষত শুকাচ্ছে না, হঠাৎ করে দেখা যাচ্ছে চুলকানি হচ্ছে, হঠাৎ করে দেখা যাচ্ছে ক্লান্তি, খুব অপরিসীম ক্লান্তি হচ্ছে, খুব ভালো লাগছে না, এই যে প্রস্রাব বেশি হওয়া, খেতে খেতে বেশি ক্ষুধা পাওয়া, এগুলো টাইপ 2 ডায়াবেটিস হয়। অনেক টাইপ 1 হয়ে যায়, কিন্তু টাইপ 2 ডায়াবেটিসে এই উপসর্গগুলা অত বেশি তাড়াতাড়ি হয় টাইপ 2 ডায়াবেটিস, কিন্তু অন্য উপসর্গগুলো হয়। সুতরাং এই জন্যই প্রথম হচ্ছে ওজন থাকলে ওজনটা কমানো খুবই প্রয়োজন। এই জন্য আমরা বলি এক্সারসাইজ, এর থেকে বলি ডিসিপ্লিন, জীবনটাকে একটা শৃঙ্খলার মধ্যে এনে দেওয়া, শৃঙ্খলা, বিশৃঙ্খল জীবনটাকে একটা শৃঙ্খলার মধ্যে এনে দেওয়া। সুতরাং এই জন্য 3টা ডি, একটা ডায়েট, একটা ড্রাগ, একটা ডিসিপ্লিন। 3টা ডি প্রফেসর ইব্রাহিম সাহেব বলতেন, তিনি ওনার যে ফর্মুলা, সেই ফর্মুলায় আজকে আমি বলছি, বিস্তৃত আমি বলতে পারবো না। ডায়েট, ড্রাগ, ডিসিপ্লিন। ডায়েট মানে খাদ্য, খাদ্য কিরকম খেতে হবে সেটা কিছু কিছু বলেছি, এখন এই বিস্তৃত বলা যাবে না। এই হেলদি প্লেট যদি অনুসরণ করা যায়, হবে হবে হেলদি প্লেট অনুসরণ করলে হবে, যেটা বলেছি একটু। আর ডিসিপ্লিন মানে হচ্ছে ব্যায়াম, ব্যায়াম এবং মনকে শান্ত রাখা, মনকে প্রফুল্ল রাখা এবং শৃঙ্খলার মধ্যে রাখা, এবং লাইফস্টাইল মডিফিকেশন, যেটাকে আমরা বলি জীবনটাকে শৃঙ্খলার মধ্যে আনা। আরেকটা হচ্ছে প্রয়োজনীয় ওষুধ খাওয়া। মুখে খাওয়ার ওষুধ হতে পারে, আবার ইনসুলিন হতে পারে। মুখে খাওয়ার ওষুধটা সাধারণত দেওয়া হয় টাইপ 2 ডায়াবেটিস করতে, তবে টাইপ 1 যাদের একেবারে ইনসুলিন নেই, তাদের কিন্তু মুখে খাওয়ার ওষুধ বা জীবনের পরিবর্তন, জীবন শৈলীর পরিবর্তনের তেমন কাজ হয়, করতে হবে, কিন্তু তাদেরকে ইনসুলিন দিতেই হবে, নইলে তাদের জীবন বাঁচানো সম্ভব হবে না। কিন্তু টাইপ 2 ডায়াবেটিস, আরেকটা কথা বলি, টাইপ 2 ডায়াবেটিসের লোকজন প্রায় ধরো 433 মিলিয়ন ডায়াবেটিক রোগী এখন বর্তমানে রয়েছে সারা পৃথিবীতে। আমাদের দেশে তো লোকে বলে 80 লক্ষ, কেউ কেউ বলে 1 কোটির মতো ডায়াবেটিক রোগী আছে, তবে আমার মনে হয় অনেক বেশি আছে, হয়তো পারে, আমরা তো অতগুলো মেপে দেখিনি, মোটামুটি একটা অনুমান মাত্র। কিন্তু এত ডায়াবেটিসের রোগী, তার আরেকটা জিনিস আমি বলে রাখি, পৃথিবীর যত ডায়াবেটিস আমরা জেনেছি তার অর্ধেক কিন্তু আনডিটেক্টেড, মানে শনাক্তই হয়নি, তারা জানেই না যে তাদের ডায়াবেটিস হয়েছে। সুতরাং হেলথ চেক আপটা করতে হবে, ব্লাড গ্লুকোজটা দেখা দরকার, এবং এই ধরনের কোনো হলেই 20 বছর পরে বছরে একবার ব্লাড গ্লুকোজ দেখা, এবং অন্তত পক্ষে HB1C দেখা। HB1C হচ্ছে এমন একটা পরীক্ষা রক্তের, যেটা দেখলে 3 মাসে রক্তের গড় মাপ পাওয়া যায়। 6.5% নিচে যদি হয় তাহলে ভালো, 5.7 থেকে 6.4 এরকম থাকলে ভালো, আর 7.1 খালি পেটে যদি থাকে তাহলে ভালো। এই জিনিসগুলো আছে। আর 7.8 হোয়াটসঅ্যাপটা প্রোপোস্ট প্যান্ডিয়াল ভালো। সুতরাং এইগুলো আমাদের ভালোভাবে মেনটেন করলে ডায়াবেটিস থেকে মুক্তি পেতে পারি। আর করোনা কালে যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু গ্লুকোমিটার দিয়ে বাসায় গ্লুকোজ মাপবেন, যদি দেখা যায় গ্লুকোজ কমে গেছে বা বেড়ে গেছে। আরেকটা জিনিস আমি বলি, বয়স্ক যারা, তাদের কিন্তু গ্লুকোজ বাড়া যেমন একটা সম্ভাবনার ব্যাপার, সেরকম কমে যাওয়াটা কিন্তু একটা বড় ধরনের অসুবিধা। আমি মনে করি যে তাদের জন্য গ্লুকোজ বেড়ে যাওয়ার থেকে কমে যাওয়াটা বেশি ডিসাস্টার, কারণ এতে কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে, কমা হয়ে ডেথ হয়ে যেতে পারে। সুতরাং যদি মনে হয়, এবং তার সাথে সাথে কিন্তু মাপতে হবে, এবং 70 মিলিগ্রাম পার ডেসিলিটারের নিচে গেলে বুঝতে হবে তার হাইপো হচ্ছে। 60 থেকে 70 মিলিগ্রাম পার ডেসিলিটার এর নিচে চলে গেলে কিন্তু তার হাইপো হয়ে যাচ্ছে, মানে 3 থেকে 4 এর মধ্যে যদি হয়ে যায়, তখন তাকে কি করতে হবে,
তাকে কিন্তু 15 মিলিগ্রাম গ্লুকোজ খেতে, সাথে সাথে 15 মিলিগ্রাম গ্লুকোজ খেতে। 15 মিলিগ্রাম গ্লুকোজ মানে কি, 1 টেবিল চামচ চিনি, জল খেয়ে ফেলতে হবে। তার 15 মিনিট পরে মাপতে হবে তার বেড়েছে কি, যদি না মাপে তাহলে আবার বাড়াতে হবে, আবার গ্লুকোভিটার দিয়ে 15 মিনিট পরে। এটা 15-15 রুল বলে। আগে একটা 20-20-20 রুল বললাম না, এটা হচ্ছে 15-15 রুল। ডায়াবেটিসের রুগী যারা, তাদের জন্য হাইপোটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ হাইপো হইলে মানুষ মারা যায়, কিন্তু হাইপার হইলে মানুষ মরে না সাথে। কথাটা বোঝা গেল? ঠিক আছে, আমাদের ডায়াবেটিস নিয়ে স্যার অনেক সুন্দরভাবে বলেছেন, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক কথা বলেছেন, যে ডিসিপ্লিন, ডায়েট অ্যান্ড ড্রাগ। এটা কিন্তু আমাদের সবসময় মেনে চলতে হবে, কারণ ডায়াবেটিস মানে হচ্ছে শৃঙ্খলাবদ্ধ জীবন। আমাদেরকে খাবারের দিকে নজর রাখতে হবে, শর্করাজাত খাবার যতটুকু সম্ভব অ্যাভয়েড করে চলতে হবে, কম খেতে হবে। ঢেকি ছাড়া চাল, লাল আটার রুটি, এগুলো আমাদেরকে খাওয়ার অভ্যাস করতে হবে। জি স্যার, এবং লাইফস্টাইল মডিফিকেশনের উপর অবশ্যই জোর দিতে হবে। আমাদেরকে এক্সারসাইজ করতে হবে, অবশ্যই আমাদেরকে টেস্ট করতে হবে মাঝে মধ্যে যে আমার গ্লুকোজ লেভেলটা কত। গ্লুকোজ লেভেলটা ঠিক করার জন্য আমাদের অবশ্যই বিশেষজ্ঞর পরামর্শ নিতে হবে। তাদের যে ওষুধটা দিবেন সেই ওষুধটা নিয়মিত খেতে হবে। আজকে আমাদের সায়েন্টিফিক পার্টনার ছিল ডেল্টা ফার্মা লিমিটেড, তাদের পাওয়ার্ড বাই ছিল ইনফাজিন আর লিনাটিন এম। আরো কিছু দর্শক স্যার জানতে চেয়েছেন। আফরোজা সুলতানা বলেছেন গুড টপিকস। রিনা করিম বলেছেন স্যারকে দেখে অনেক ভালো লাগলো, অনেকদিন পরে স্যারকে দেখলাম, স্যারের আলোচনা ভালো লাগছে। নাজিমউদ্দিন আহমেদ বলেছেন ভ্যালুয়েবল প্রেজেন্টেশন অ্যান্ড হেল্পফুল ফর ডায়াবেটিক পেশেন্টস। সানোরা ইরানি জানতে চেয়েছেন ঘুমাবেন কোন দিকে, ডান কাত হয়ে ঘুমাবেন নাকি বাম কাত হয়ে ঘুমাবেন, কোন পদ্ধতিটি সেম। তবে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে চিত হয়ে শোয়ার থেকে পাশ ফিরে শোয়াটা ভালো, তাহলে লাংসের এক্সকারশনটা ভালো হয়, মানে অক্সিজেনটা ঢুকে ভালো। মানে সবচেয়ে ভালো হচ্ছে উপর হয়ে শোয়া, তা না হলে পাশ ফিরে শোয়া। হ্যাঁ, ডান বাম যাই হোক, পাশ ফিরে শোয়া, ডান পায়ে শুলাম পাশ ফিরে। হ্যাঁ, তাহলে অক্সিজেনের এক্সকারশনটা ভালো হয়, অক্সিজেন ভালো ঢুকে, এরেশনটা ভালো হয়। আমাদের শরীরে অক্সিজেন ঢোকানোটা কিন্তু জরুরি বিষয়। এই জন্য ভেন্টিলেটেড রাখতে হয়, এয়ার কন্ডিশনার না থাকা ভালো। যারা যারা ধনী মানুষ আছেন, পুরুষ মহিলারা আছেন, তাদের বলি আপনারা এয়ার কন্ডিশনটা যত বেশি কম চালাবেন তত আপনার লাভ। আপনি ভেন্টিলেশন করবেন, শরীরের জানালা খুলে দিবেন এবং আলো বাতাস খেলাবেন, তাহলে কিন্তু আপনার অক্সিজেনটা ভালো আসবে। এয়ার কন্ডিশনে কোনো অক্সিজেন নেই, কিন্তু বাতাসে অক্সিজেন আছে। আর গাছপালার কাছাকাছি যদি যান, তাহলে অক্সিজেনটা তো আপনি গাছপালা থেকে পাবেন, আর আপনার কার্বন ডাইঅক্সাইড গাছটা শুষে নিন। কারণ গাছকে সেই সুযোগ দিন, আপনি সেই সুযোগ দিন। স্যার, মনকে ভালো রাখার জন্য এই যে বিনোদন বা বই পড়া বা গান শোনা বা ধর্মীয় বই পড়া, ধর্মীয় কাজ করা, এগুলোর উপরে কি মনের উপরে, মানে মনের জন্য এটা গুড ইফেক্ট ফেলে? না, অবশ্যই যার যেরকম শখ, মানে শখ চরিতার্থ করা ভালো। অনেকে যখন বই পড়ে আনন্দ পায়, তারা বই পড়বে। যাদের বই পড়ে ভালো লাগে না, গান শুনে আনন্দ পায়, করবে। কেউ যদি গান গেয়ে আনন্দ পায়, গাইবে। যদি নেচে আনন্দ পায়, মমচিত্তে রীতিতে কাতা থই থই, নাচবে, অসুবিধা। তারপরে কেউ যদি কোনো শখ চরিতার্থ করতে চায়, হয়তো দেখা গেল সেলাই করছে, বুনরি করছে, কেউ রান্না করছে। আমি তো দেখি অনেকে রেসিপি, নানান ধরনের রেসিপি ইউটিউব দেখে দেখে প্র্যাকটিস করে, সেগুলো করতে পারে। তারপরে আরেকটা জিনিস আছে, সেটা অনলাইন অনেকগুলো কোর্স করা যায়। এখন অনলাইন প্রচুর কোর্স আছে ওয়ার্ল্ডে, সেগুলো দিয়ে একটা নতুন ভাষা শেখায়, নতুন একটা বাদ্যযন্ত্র শেখায়। একটা পিয়ানো গিটার শিখে ফেলে এই সময়ের মধ্যে, 4 মাসে কেউ শিখেছে আমি জানি না। সুতরাং এই সময় নতুন নতুন অনেক জিনিস কিন্তু শেখা যায়, নতুন নতুন শখ গজানো যায়, অনেক কল্পনা করা যায়, ভালো ভালো জিনিস করা যায়। আসলে এই সময়টাকে আমাদের ব্যবহার করতে, তাইলে মনটা ভালো। আরেকটা জিনিস হচ্ছে, মগজকে না খেলাতে হবে, খেলাতে। শরীর যেমন খেলে, মগজ কিন্তু খেলে। মগজের চর্চাটাকেই বলে খেলা। এই যে আমরা হয়তো যদি লুডু খেলি, আমরা একটু শব্দ জব্দ খেলি, ক্রসওয়ার্ড খেলি, এই যে লুডু খেলা বা মন্দ কি, ক্যারাম বোর্ড খেলা মন্দ কি, মনটা তো একটু ডাইভার্সন হলো। তারপরে বন্ধু বান্ধবের সঙ্গে টেলিফোনে কথা বলা, একটু ভিডিও চ্যাট করা। এই যে আমরা এখন একটু দেখাদেখি করছি, আমাকে সবাই দেখছে, আমি কাউকে দেখতে পাচ্ছি না, যদি ইমতিয়াজকে দেখছি, এরকম হতে পারে। সুতরাং এইরকম আর কি, এইরকম করলে মনটা ভালো রাখলে সব ভালো। মন ভালো তো সব, মন ভালো তো সব। মন এবং স্বাস্থ্য দুটোই আমাদের ভালো রাখতে হবে, তাহলে কিন্তু আমরা স্বাস্থ্যের আত্মাকে ভালো রাখতে হবে, পাপ কাজ থেকে দূরে থাকতে হবে, আজে বাজে চিন্তার থেকে বাইরে। ঈশ্বর বন্দনা করা, প্রার্থনা যদি কেউ করতে চান, যারা ঈশ্বর ভক্ত আছেন, তারা ঈশ্বর প্রার্থনা যদি করেন, তাহলে ভালো হবে তাহলে মনটা, আত্মাটা পরিশুদ্ধ হবে, পরিষ্কার হবে, সুন্দর হবে। একটা শান্তি। যেরকম ধর্মমত আছে, সেই ধর্মমত যদি কেউ আচরণ করে, ভালো। এটা খুব ভালো জিনিস, প্রার্থনা করা, এটা খুব ভালো, ঈশ্বর প্রার্থনা করা খুব ভালো। এটা করলে মনটা, আমরা
করি এবং আত্মাটাও করি। জি স্যার, জি স্যার। স্যার নেক্সট দিনে অন্য একটা টপিক নিয়ে আপনার সাথে আবার ডিটেলস আমরা আলাপ করবো ইনশাআল্লাহ। স্যার আমাদের দেশে অনেক সিনিয়র সিটিজেন আছেন, আমাদের বাবা মা দাদা দাদি এরকম অনেকেই আছেন যাদের সাথে এখন তাদের ছেলেমেয়েরা হয়তো বা দেশের বাইরে থাকে, অনেকেরই সাথে থাকে না। বিশেষ করে করোনাকালীন তারা বাইরেও যেতে পারছে না, তারা ঘরের বন্দী আছে অনেকেই। তো এই সময় যদি তাদের সাথে যদি স্যার একটু মানে আপনার উপদেশ দিতেন যে তারা এই সময়টাকে কিভাবে কাজে লাগাবে বা কিভাবে তারা তাদের মনটাকে এবং শরীরটাকে ফিট রাখবে, এই ব্যাপারে যদি স্যার ছোট করে একটু বলতেন স্যার, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। ব্যাপার হচ্ছে যে এটা তো আমার ব্যাপার, কথা হচ্ছে যে এই নিজেকে ব্যস্ত রাখা বিভিন্ন কাজে, যেগুলো বললাম এগুলোতে ব্যস্ত রাখা, এবং ছেলে মেয়েদের সঙ্গে ভিডিও চ্যাট করা, এবং নাতি নাতি যদি থাকে তাদের সঙ্গে একটু খুনসুটি করা, তাদের সঙ্গে হাসি তামসা করা, ভালো থাকবেন গো, মন ভালো রাখে। আর নাতি নাতি থাকলে খুব ভালো, এদের সঙ্গে একটু এই নির্মল আনন্দ উপভোগ করা এবং শেয়ার করা খুবই মজার ব্যাপার। এবং ছেলে মেয়েদের সাথে একটু শেয়ার করা, ভিডিও চ্যাট করা। ভিডিও চ্যাট তো আজকাল করাই যায়, নানাভাবে করা যায় না, সুতরাং এইগুলো করলে তো মজা লাগে। হ্যাঁ, এইভাবে করা যায়। আর আসলে তো মানুষে এসেছে একালা যাবে, মানুষে এসেছে একালা যাবে, সুতরাং তুমি সবসময় একেবারে পরিবার সমন্বয়ে থাকতে আর তোমার সব থেকে চারপাশের লোকজন ঘিরে থাকবে, ইউ ক্যানট এক্সপেক্ট লাইক দ্যাট। তোমার জীবনে এরকম আসতে পারে, বুড়ো বুড়ি আমরা আছি, আমরা বুড়ো বুড়ি আছি, আনন্দে আছি, খারাপ, আমার তো ঠিক আছে, আমার তো কোনো অসুবিধা নেই, মন্দ, এবং অন্যরাও ভালো আছেন নিশ্চয়ই, অন্যরা ভালো আছেন। জি স্যার। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার আমাদের সাথে ছিলেন। আজকে আমাদের আলোচনার বিষয় ছিল স্বাস্থ্যই সকল সুখের মূল। আমরা আলোচনা করছিলাম প্রফেসর ডাক্তার শুভাগত চৌধুরী, আমাদের সাথে সায়েন্টিফিক পার্টনার ছিল ডেল্টা ফার্মা লিমিটেড, পাওয়ার্ড বাই ইম্পালজিন অ্যান্ড লিনাটিন এম। যে সমস্ত দর্শকরা আমাদের সাথে ছিলেন ফিজিশিয়ান টোনের সাথে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তারা সময় করে তারা দেখেছেন। এবং আমরা নেক্সট দিনে আরো নতুন নতুন টপিকস নিয়ে নতুন নতুন অতিথির সাথে আমরা আপনাদের সমস্যা নিয়ে কথা বলবো। নতুন নতুন অতিথি আপনাদেরকে বিভিন্ন ধরনের স্বাস্থ্য উপদেশ দিবেন। আপনারা সবসময় ফিজিশিয়ান টোনের সাথে থাকবেন, লাইক এবং শেয়ার দিয়ে আপডেট থাকবেন। স্যার আপনার লাস্ট কমেন্টস আমরা একটু জানতে চাচ্ছিলাম, স্যার প্রোগ্রামটা আপনার কেমন লাগলো, এবং দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কোনো সাজেশন থাকে সাজেশনটা দিয়ে আমরা প্রোগ্রামটা শেষ করি। সাজেশন তো স্বাস্থ্য সকল সুখের মূলে যে প্রসঙ্গটা আজকে অবতারণা করা হয়েছে, এটা তুমি চুজ করার জন্য তোমাকে ধন্যবাদ। তোমার যে অর্গানাইজেশন ফিজিশিয়ান টোন, তাকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে সুযোগ দেওয়ার জন্য এখানে দর্শকের সাথে মুখোমুখি হওয়া। মুখোমুখি মানে তারা শুনেছেন আমার কথাগুলো, এবং তারা যদি উপকৃত হন তাহলে আমি কৃতজ্ঞ হব, কৃতার্থ হব। এই বুড়ো বয়সে আমি কিছু কিছু কথা বলেছি, যদি কিছু কথা উল্টোপাল্টা বলে থাকি আমাকে আপনারা ক্ষমা করে দেবেন। তবে আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি, এবং ফিজিশিয়ান টোনকেও তোমাদেরকে সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে, সবাইকে অভিনন্দন, ধন্যবাদ এবং সবকিছু জানিয়ে আমি বিদায় নিচ্ছি, এবং তোমরা ভালো থাকো। আর শেষ কথা হচ্ছে একটু সাবধানে থেকো। এখন সাবধানে থাকাটা কিন্তু খুব জরুরি, এবং নিজেকে হঠাৎ করে আর নিজেকে রক্ষা করে সবকিছু, নিজেকে বিব্রত করে নিজেকে বিপদের মধ্যে ফেলে কিন্তু রক্ষা করে কোনো লাভ নেই। নিজে যদি মরে গিয়ে অন্যকে মারার মধ্যে কোনো মত, সুতরাং নিজেকে রক্ষা করে নিজেকে নিরাপদ রেখে ডাক্তার যারা আছেন বা ফ্রন্টলাইন যারা আছেন বা এমনি সাধারণ যারা আছেন সবাই মিলে নিজেকে রক্ষা করুন। এবং আপনি যদি নিজেকে রক্ষা করেন তাহলে আপনার প্রতিবেশীরাও রক্ষা পাবেন, আপনার পাশের লোকজনও রক্ষা পাবেন। স্বাস্থ্যবিধিগুলো যদি আপনি মানেন তাহলে অন্যরাও উপকৃত হবে আপনার এই মানার জন্য, মানে করোনা থেকে তারা রক্ষা পাবে। এটাই তো আজকে করোনাকালের শেষ কথা বলা উচিত, তাই নয় কি? জি স্যার, আপনাদের সবাইকে ধন্যবাদ। স্যার অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম প্রফেসর ডাক্তার শুভাগত চৌধুরী স্যারের কথা, স্বাস্থ্যই সকল সুখের মূল। আমরা বলতে চাই, আমি যদি একজন বা আমরা যদি সবাই যদি সুস্বাস্থ্যের অধিকারী হই, আমরা আমাদের পরিবারকে ভালো রাখতে পারবো, আমরা আমাদের সমাজকে গড়তে পারবো, আমরা একটা উন্নত বাংলাদেশকে উপহার দিতে পারবো আগামী দিনের ভবিষ্যৎকে। সুতরাং আমাদের যারা আগামী দিনে যারা ভবিষ্যৎ হয়ে উঠবেন তাদের প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে, তারা যেন আমরা মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে পারি, তাদেরকে যেন আমরা আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে পারি, তাদেরকে যেন আমরা সুস্বাস্থ্য একটা জাতি উপহার দিতে পারি। যে সমস্ত দর্শক আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফিজিশিয়ান টোনের সাথে থাকার জন্য। প্রফেসর ডাক্তার শুভাগত চৌধুরী স্যারকে অসংখ্য ধন্যবাদ, স্যারের ব্যস্ততার মাঝেও স্যার আমাদেরকে সময় দিয়েছেন। আমরা নেক্সট প্রোগ্রাম আমরা 19 তারিখে করব অ্যাজমা নিয়ে, প্রফেসর ডাক্তার বশিরউদ্দিন স্যার থাকবেন। সবাইকে দেখার আমন্ত্রণ রইল। প্রোগ্রামটি শুরু হবে রাত 9টায়। স্যার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিজিশিয়ান টোনের সাথেই থাকবেন। সকল দর্শককে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।